ওকে, গুড মর্নিং সবাইকে আবারও। তো আশা করি সবাই ভালো আছো। জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা গতদিন পর্যন্ত ক্লজ নিয়ে আলোচনা করেছি, তাই না? এবং জি স্যার। তোমাদের ফ্রেজের যে ভিডিও ক্লাস সেগুলো একটু দেখতে বলেছিলাম। দেখছো কি না সকলে বলো তো? স্যার দেখছি। আচ্ছা, তাহলে ওখানে আমরা একটু সিম্পল কিছু আলোচনা করে নিই যে ফ্রেজ নিয়ে। আচ্ছা, তো ভিডিও ক্লাসগুলো যদি দেখে থাকো, যদি না দেখে থাকো তাহলে আবার একটু দেখে নিবা। আমি জাস্ট ধারাবাহিক কিছু আলোচনা করব, শুনটা একটু খেয়াল করবে, আর কোনো জায়গায় সমস্যা হলে জানাবে। আচ্ছা, প্রথমত হলো যে আমরা সেন্টেন্স স্ট্রাকচার পড়েছি, তার সাথে সাথে আমরা ক্লজও পড়েছি। তাহলে ক্লজগুলো তৈরি করতে তো সিম্পল সেন্টেন্সই প্রয়োজন হচ্ছে নাকি? শুধুমাত্র জি স্যার। কনজাংশনগুলো আমরা অ্যাড করেছি ওদেরকে। এখন যে বিষয়টা হলো যে ফ্রেজ প্রধানত কিভাবে গঠিত হয়, ফ্রেজ আসলে কি, এটা সম্পর্কে একটু বললাম আগে। ফ্রেজ আসলে কি? ক্লজ তো আমরা পড়লাম, তাহলে ফ্রেজ বলতে আমরা কি বুঝবো? স্যার, এক বা একাধিক ওয়ার্ড সেন্টেন্সে বসে ফ্রেজ গঠিত হয়। সেন্টেন্সে শুধু বললে হবে না, মানে ওটা বললে তো শর্টকাট হয়ে গেল। আর এক বা একাধিক না, দুই বা ততোধিক। ঠিক আছে তো? হ্যাঁ, দুই দুই বা বা ততোধিক ততোধিক। ওয়ার্ড সেন্টেন্সে একটি একক হিসেবে কাজ করলে। হ্যাঁ, হ্যাঁ, বলছি কি দুই বা ততোধিক ওয়ার্ড, তাই তো? সেন্টেন্সে বসে একক হিসেবে কাজ। একক মানে এটা কি? একক মানে আমরা সেন্টেন্স স্ট্রাকচারে যে যা পড়ে এসেছি, তাই না? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব, এই হিসাবে কাজ করবে, তাই না? কি যে আমরা মনে করি একটা সেন্টেন্স এখানে লিখলাম যে দ্য পোর ম্যান ইজ বেগিং ইন দ্য স্ট্রিট। এখানে কয়টা ফ্রেজ আছে বলো তো? এখানে কয়টা ফ্রেজ আছে? তিনটা। হ্যাঁ, কি কি বলো তো? হুম। দ্য পোর ম্যান ইজ বিগিং ইন দ্য স্ট্রিট। ইন দ্য স্ট্রিট। হ্যাঁ, তাহলে এখানে টোটাল আমাদের ফ্রেজ আছে তিনটা। একটা হলো সাবজেক্ট অপশন, মানে অনেকগুলো। এখানে কয়টা ওয়ার্ড মিলে? তিনটা ওয়ার্ড মিলে একটা ইউনিট গঠন করেছে, এবং সেই ইউনিটটা মিলে এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। তারপরে ইজ বেগিং, সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব মিলে এখানে একটা অংশ গঠিত হয়েছে, যেটা ভার্ব ফ্রেজ হিসেবে কাজ করছে। ইন দ্য স্ট্রিট, এটা প্রিপোজিশন সহ আর একটা নাউন ফ্রেজ যুক্ত হয়ে এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করেছে, যেটা অ্যাডভার্বের কাজ করছে। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি দাঁড়ালো এখানে? সাবজেক্ট, তাই তো? এখানে তারপরে কি ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখো, এক একটা ফ্রেজ এক একটা ইউনিট হিসাবে কাজ করেছে। ইন দ্য স্ট্রিট, এটা অ্যাডভার্বের কাজ করেছে। তারপর ইজ বেগিং, এটা ভার্বের কাজ করেছে। দ্য পোর ম্যান, এটা সাবজেক্টের কাজ করেছে। তাহলে এক একটা জায়গাতে একটা মাত্র ওয়ার্ড যুক্ত হয়ে, সরি, দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত হয়ে যখন একটা অংশ হিসাবে কাজ করবে। হ্যাঁ, কখনো কখনো সাবজেক্টে আবার একের অধিক ফ্রেজ থাকতে পারে। সেটা আমরা আরও যদি মডিফায়ার নিয়ে এসে যুক্ত করি, যেমন হচ্ছে দ্য পোর ম্যান উইথ দ্য বোল, তাই তো? তাহলে দ্য পোর ম্যান উইথ দ্য বোল মানে কি? বোল হাতে, তাই বাটি তো? নিয়ে স্যার। হ্যাঁ, বোল হাতে ওই গরিব লোকটা। তাহলে এটা একটা ইউনিট, তো উইথ দ্য বোল। তাহলে উইথ দ্য বোল কিন্তু পুরোটা মিলে দ্য পোর ম্যান উইথ দ্য বোল, এই পুরোটা মিলে কিন্তু সাবজেক্ট। কিন্তু এই সাবজেক্টের জায়গাতে আমরা আবার দুটো অপশন পেয়েছি। একটা হচ্ছে আমাদের মেইন হেডওয়ার্ড, তাই তো, বা হচ্ছে হেড ফ্রেজ, আর একটা হচ্ছে এর প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করেছে, করে পুরোটা মিলে একটা অংশ হিসেবে কাজ করছে। দেখো, এই পুরোটাই কিন্তু একটা সাবজেক্ট, কিন্তু এখানে দুটো ফ্রেজ আছে। একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ উইথ দ্য বোল, আর একটা হচ্ছে দ্য পোর ম্যান, এটা আমাদের একটা নাউন ফ্রেজ। তো এইভাবে কিন্তু আমরা মেনলি ফ্রেজগুলোকে পেয়েছি, তাই না? এখন সেটা হতে পারে ভার্ব ফ্রেজ, এটা হতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ,
তাই তো? এই প্রিপোজিশনাল ফ্রেজে আবার দেখাচ্ছে অনেকভাবে পেয়েছি আমরা। ওকে, আমরা অ্যাডজেক্টিভ হিসাবে পেয়েছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে পেয়েছি, অ্যাডভার্ব ফ্রেজ হিসাবে পেয়েছি, তাই না? এইভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে পেয়েছি। তো এখন আমাকে বলো যে ফ্রেজকে আমি কি কি ভাগে ভাগ করেছি। পার্টস অফ স্পিচ অনুসারে 7 প্রকার আর নন ফিনিটিভ হিসেবে 5 প্রকার। নন ফাইনাইট ভার্ব হিসাবে 5 প্রকার। আর আরেকটা আছে, আর একটা প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, একটা প্রিপোজিশনের উপর ভিত্তি করে আরেকটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, তো যাক, তাহলে দেখেছো তুমি। বাকিরা কি সবাই পেরেছো? একজনই উত্তর দিচ্ছে কিন্তু। কারা কারা পড়েছো একটু হাত তোলো শুনি। কারা কারা দেখেছো? আচ্ছা, যে অনেকে দেখেছো, তো আশা করি সবাই দেখেছো। না দেখলে কিন্তু দেখে নেবে, কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমাকে অনেকভাবে হেল্প করবে একটা সেন্টেন্সকে দেখতে, ভেঙে ফেলতে, বা নিজের সেন্টেন্স গঠন করতে বা লিখতে হেল্প করবে। এই জন্য এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি কয়েকটা ক্লাস আলোচনা করছি, কারণ এইগুলো তোমাকে অন্য পড়াগুলোকে সহজ করে দিবে। হ্যাঁ, বুঝতে সহজ করে দিবে, পড়তে সহজ করে দিবে, এই জন্য। তো যাও, তাহলে হচ্ছে যে আমরা দেখলাম যে টোটাল ফ্রেজের আমি নাম দিয়েছি, টোটাল হচ্ছে 13টি, তাই না? 13টি ফ্রেজ গঠন করেছে। তার ভিতরে পার্টস স্পিচ অনুসারে ছিল হচ্ছে 7টি। হ্যাঁ, সেই 7টা একজন বলবে। 7টা কি কি আমি জাস্ট তোমাদের দিয়ে একটু শুনে নিব, জাস্ট আধা ঘন্টা আলোচনা করব। আচ্ছা, মিতু বলবা। নাউন ফ্রেজ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, ফ্রেজ প্রিপোজিশন, কনজাংশন ফ্রেজ, ইন্টারজেকশন ফ্রেজ। আচ্ছা, এটা গেল হচ্ছে পার্টস স্পিচ অনুসারে 7 প্রকার, তাই তো? আচ্ছা, ভেরি গুড। তারপরে আমাকে সুমাইয়া ইয়াসমিন বলবে। সুমাইয়া ইয়াসমিন, আছো? সুমাইয়া, জি স্যার। হ্যাঁ, তুমি বলো হচ্ছে নন ফাইনাইট ভার্বের উপরে ভিত্তি করে যে নামগুলো আমি পেয়েছি সেগুলো একটু বলো। জান পার্টিসিপল, হুম, নন ফাইনাইট। হ্যাঁ, নন নন ফাইনাইট ফাইনাইট। হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ওটা তো গেল জাস্ট পার্টিসিপলের উপর ভিত্তি করে, কিন্তু পুরো নন ফাইনাইটের উপর ভিত্তি করে। প্রথমে নন ফাইনাইট ভার্বকে আমি কয় ভাগে ভাগ করেছি? প্রথমত 3 ভাগে। 3 ভাগে। কি কি? জান পার্টিসিপল, জিরান্ড, হ্যাঁ, জিরান্ড পার্টিসিপল না, বলতে হবে জিরান্ড ফ্রেজ, তাই তো? জিরান্ড। জান ফ্রেজ, তারপর জান ফ্রেজ পার্টিসিপল ফ্রেজ। আরেকটা, আরেকটা হচ্ছে কি ফ্রেজ? একজন হেল্প করো দেখি। ইনফিনিটিভ ফ্রেজ। প্রথমে আমি উপরে বলেছি কি, যাবে 1 হ্যাঁ, নাম্বার। ইনফিনিটিভ ফ্রেজ, তাই না? প্রথমত দিয়েছি ইনফিনিটিভ ফ্রেজ, তারপরে জিরান্ড ফ্রেজ, তারপরে পার্টিসিপল ফ্রেজ। এবার পার্টিসিপল ফ্রেজকে আমরা আবার 3টা ভাগে পেয়েছি, তাই না? আর 3 ভাগে। হ্যাঁ, জি স্যার। সেই 3টা ছিল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এই তো। তাহলে টোটাল যদি আমরা ধরি তাহলে এখানে 6টা নাম পাচ্ছি, তাই না? 6টা নাম পাচ্ছি, যদিও এখানে আমরা টোটাল ধরবো 5টা। হ্যাঁ, যে পার্টিসিপলের ভিতরে ওই 3টাকে আমরা অ্যাড করে নিয়ে করবো হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, জিরান্ড ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। হ্যাঁ, এইগুলো হচ্ছে গঠন অনুসারে, তাই না? যেহেতু নন ফাইনাইট ভার্বের উপরে গঠন অনুসারে এই 5 প্রকার। এইগুলো যখন আমরা আবার পার্টস স্পিচ অনুসারে হিসাব করতে যাব তখন কিন্তু আবার ওই নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এগুলো চলে আসবে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে জান্নাতুল মাওয়া বলো। জান্নাতুল মাওয়া, আছো লাইনে? তিথি, জি হ্যাঁ, তুমি বলো তো প্রিপোজিশনাল ফ্রেজের ব্যাপারটা, ওটা কিভাবে আমরা গঠন করব? প্রিপোজিশনাল ফ্রেজটা কিভাবে গঠিত হয় বলতে পারবা? স্যার হচ্ছে নাউন ফ্রেজ যুক্ত হয়ে ফ্রেজকে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করে। হ্যাঁ, তাহলে কার সাথে নাউন ফ্রেজ যুক্ত হবে? হচ্ছে প্রিপোজিশনের সাথে। হ্যাঁ, তাহলে প্রিপোজিশনের সাথে একটা নাউন ফ্রেজ গঠিত হবে, তাই তো? এই সরি, হ্যাঁ, তাহলে হচ্ছে মনে করো একটা প্রিপোজিশন হলো ইন, দিয়ে বললাম কি ইন দ্য গ্রাউন্ড। তাহলে এখানে দ্য গ্রাউন্ড হচ্ছে কি নাউন ফ্রেজ, তাই না? আর ইন হচ্ছে কি আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন তাই মিলে হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ মোটামুটি। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা কি কি হিসাবে কাজ করতে পারে? কোন কোন পার্টস স্পিচের কাজ করতে পারে? স্যার নাউনের নাউন কাজ করতে পারে, নাউনের, তারপরে নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এবং
অ্যাডভার্বের কাজ অ্যাডভার্ব। করতে পারে, তাই না? সেটা ব্যবহার অনুসারে, যেমন আমি এখানে পেয়েছি, তাই না? এই ইন দ্য স্ট্রিট হচ্ছে অ্যাডভার্বের কাজ করতেছে, আর এই উইথ দ্য বল এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে? কারণ এটা নাউনকে মডিফাই করেছে বিধায়, আর এটা ভার্বকে মডিফাই করেছে বিধায়। দেখছে এক প্রিপোজিশনাল ফ্রেজই ব্যবহার অনুসারে ভিন্ন ভিন্ন পার্সেস পিসের কাজ করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর ফ্রেজ নিয়ে কথা বলছি না, আমার কাছে মনে হচ্ছে যে তোমরা দেখেছো। আবার যদি একটু বুঝতে কোনো অসুবিধা থাকে আবার ওটা দেখে নিবা, কারণ আমি একদম ক্লিয়ার কাট হিসাবে আলোচনা করেছি, ঠিক আছে? এখানে বিশেষ করে তোমরা ফ্রেজ প্রিপোজিশনগুলো ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? ফ্রেজ প্রিপোজিশন আছে না? জি স্যার। হ্যাঁ, ওইগুলো এই যে এই জায়গাতে এখানে তো আমি ডিটারমিনার, প্রিমোডিফায়ার পুরোটা আলোচনা করে দিয়েছি। তারপর নাউন ফ্রেজের ভিতরে কি কি থাকে, হ্যাঁ, নিউমেরাল, তার মধ্যে ডিটারমিনার থাকে, ডিটারমিনারগুলো কি কি, প্রিমোডিফায়ার ফর অ্যাডজেক্টিভ এগুলো কি কি, হ্যাঁ, এগুলো সব কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তো এটা তোমাদের বুঝতে সুবিধা হবে, এর জন্য সব পড়ে নিবা। ভার্ব ফ্রেজে কি কি থাকে, তারপরে যে এখানে বিশেষ করে, হ্যাঁ, ফ্রেজ প্রিপোজিশন, এই ফ্রেজ প্রিপোজিশনগুলো মুখস্থ করে ফেলবা, কারণ এগুলো তোমার সেন্টেন্সে আসে এবং অর্থভিত্তিক কাজে লাগে। এই জন্য আমি মোটামুটি এখানে 40-45টা দিয়েছি, যেগুলো তোমরা একটু নিজ দায়িত্বে ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবা। তারপরে ইনফিনিটিভ ফ্রেজ কীভাবে গঠিত হয়েছে, নাউন হিসাবে কীভাবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসাবে কীভাবে কাজ করবে, বা ভার্ব হিসাবে কাজ করবে কীভাবে, প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করা হয়েছে। অতএব ফ্রেজ নিয়ে যদি কারো প্রবলেম থাকে সেগুলো এখানেই সলভ হওয়ার কথা। তো কেউ যদি না দেখে থাকো আগামী ক্লাস পর্যন্ত আবার একটু দেখে নিবা, বা যারা দেখেছো তারা আবার রিভিশন দিবা, মোটামুটি যাতে এগুলো সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা হয়ে যায়, যাতে ফ্রি হ্যান্ড রাইটিং বা ফ্রি রিডিংয়ে কোনো রকম ঝামেলা না হয়। ওকে, তাহলে আমি এটা বাদ দিলাম। হ্যাঁ, কারো কি কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারো, না হলে বাদ দিচ্ছি। শিটটা কিন্তু পড়বো ভালো করে, কারণ আমি পুরোটা এক্সপ্লেন করে দিয়েছি, অনেক উদাহরণ আছে এর ভিতরে। আচ্ছা, তাহলে আশা করি যে কারো কোনো প্রবলেম নেই। তাহলে বাদ দিলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব টেন্স এবং ভয়েস একসাথে, যেহেতু আমাদের ট্রান্সফরমেশনের বিষয়ের সাথে রিলেটেড, আমরা ভয়েস দিয়ে শুরু করব, ভয়েস তারপর ডিগ্রি, এভাবে করে আমরা মোটামুটি এটা নিয়ে আলোচনা করব। আর তোমাদের মডেল 1 থেকে 15 পর্যন্ত আমি একটু দিয়েছিলাম, তোমরা শেষ করে ফেলবা যত ট্রান্সফরমেশন করতে করতে যতটুকু সময় লাগে আর কি। আচ্ছা, তাহলে আমরা পড়বো হচ্ছে টেন্স নিয়ে। জাস্ট টেন্স নিয়ে আমরা বেসিক কিছু আলোচনা করব খুবই ছোটোভাবে, কারণ তোমরা অনেক টেন্স সম্পর্কে যথেষ্ট ধারণা আছে, সে ছোটোবেলা থেকে পড়ে আসতেছো নাকি? জি স্যার। ছোটোবেলা থেকেই পড়ে আসতেছো, কিন্তু তারপরেও সবার কাছে ক্লিয়ার ধারণা নেই, কারণ খাতা দেখতে গেলে বা ইয়া করতে গেলে বোঝা যায় যে টেন্স নিয়ে এখনও ঝামেলা আছে। ওকে, তাহলে টেন্সটাকে আমরা খুবই মানে একদম গদবাদা যেভাবে আছে ওইভাবে না, আমরা জাস্ট প্র্যাকটিক্যালি একটু হিসাব করব। হ্যাঁ, প্র্যাকটিক্যাল হিসাবে আমরা বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথমে একটা বিষয় বলো, টেন্স কিসের সাথে রিলেটেড? সেন্টেন্সের টেন্স কিসের সাথে রিলেটেড? সাবজেক্টের সাথে, অবজেক্টের সাথে, ভার্বের সাথে, না কমপ্লিমেন্টের সাথে, না অ্যাডভার্বের সাথে? স্যার ভার্বের সাথে। ভার্বের সাথে। হ্যাঁ, ভার্বের সাথে রিলেটেড। এই তো টেন্স হচ্ছে পুরো ভার্বের সাথে রিলেটেড, কারণ টেন্স দ্বারাই মেইনলি আমরা কি করি, একটা সেন্টেন্সের সময়টাকে নির্ধারণ করি। যেমন আমি যদি বলি আই প্লেইং ইন দ্য ফিল্ড, দেখো আই প্লেইং ইন দ্য ফিল্ড, এটা দ্বারা কি আমি বুঝতে পারবো যে আসলে কখন খেলা করছিলাম বা করছি বা কি, এরকম কিছু বোঝা মুশকিল, মানে যাবে কি? না। এটা কি কোনো টেন্স আছে? দেখো এই প্লেইং কিন্তু এটা হচ্ছে কি আইএনজি করা, তাই না? অতএব এটা জিরান্ড বা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অতএব এটা দিয়ে টেন্স বোঝা, কারণ নন ফাইনাইট ভার্ব দিয়ে কোনো টেন্স বোঝা যায় না। গতদিন আমরা বলেছিলাম যে নন ফাইনাইট ভার্ব দিয়ে কিন্তু টেন্স বোঝা যায় না। তাহলে টেন্স মানে নির্ভর করে একটা ফাইনাইট ভার্বের সাথে, তাই না? তাহলে সেই ফাইনাইট ভার্বের মধ্যে আমাকে টেন্স বলতে থাকে। এখন এইটাকে যদি আমি জাস্ট সাহায্যকারী ভার্বগুলোকে চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমার কি দাঁড়াবে, আমি কিন্তু টেন্সগুলোকে বলতে পারবো, তাই না? দেখো আমি জাস্ট এখানে যদি এম লিখে দিই, তখন খেলাটা কখন করছি আমি? বর্তমানে। হ্যাঁ, আমি, তাই তো, আই এম প্লেইং। আর যদি বলি আই ওয়াজ, তখন কি কি দাঁড়াবে? পাস্ট। পাস্টে আমি খেলছিলাম। আর যখন বলবো কি শ্যাল বি, তখন কখন হবে কাজটা? ভবিষ্যতে খেলবো। ভবিষ্যতে। তাহলে দেখো এখানে জাস্ট এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, যদি এম, ওয়াজ, শ্যাল, এগুলো কিন্তু ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তো কারণ এগুলো দ্বারা আমরা টেন্সকে প্রকাশ করছি, বুঝতে পেরেছো? তাছাড়া এই যে নন ফাইনাইট ভার্ব যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা টেন্সকে কিন্তু প্রকাশ করতে পারি না। তার মানে টেন্স বিষয়টা হচ্ছে, দেখো এখানে আমরা অলরেডি পেয়ে গেছি, টেন্স মানে হচ্ছে তিনটা কালকে নির্ধারণ করা হবে, তাই তো? অতীত, বর্তমান, তারপরে হচ্ছে ভবিষ্যৎ। এখন এই তিনটাকে, এবং এই তিনটার ভিতরে আমরা জানি আরও কিছু ব্যাপার রয়েছে, তাই না? যে প্রত্যেকটা টেন্সকে আবার
আরও সূক্ষ্মতম 4টা ভাগে ভাগ করা হয়েছে, কারণ ওই সময়ে ওই অতীতেই অনেক ধরনের সময়ের একটা ভ্যারিয়েশন থাকতে পারে, তাই না? কারোর সাপেক্ষে, একটা কাজের সাপেক্ষে আরেকটা কাজ, অথবা দেখাচ্ছে অতীতের চলমান, অথবা অতীতের যে কোনো কাজ বোঝাতে, সিম্পলি বোঝাতে আমরা এইভাবে কিন্তু আলোচনা করছি। তো সেইভাবে একদম ধরা যায় যে টেন্স দুটা, হ্যাঁ, যে টেন্স দুটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হয় না, প্রত্যেকটাতেই সেই দুটা টেন্স হলো কি, প্রথম টেন্সটা কি, যেটা খুবই বুঝতে সহজ হয় বলতো? আমরা জানি যে প্রত্যেক প্রকার টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করি, তাই না? প্রথমটা হচ্ছে কি, আমি আমার মতো করে লিখি, ঠিক আছে? তো প্রথমটা ধরি হচ্ছে কন্টিনিউয়াস, তাই না? তারপরটা হচ্ছে, আমি একটু বইয়ের মতো করে লিখছি না, হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে পারফেক্ট, তারপর হচ্ছে ইনডেফিনিট, সরি। দেখো এই তো 4টা টেন্স হয়, তাই না? আমরা লিখি প্রধানত ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, এবং তারপর লিখি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে তো লিখি নাকি? তাহলে এই টেন্সগুলোকে কি 4টা টেন্সে ধরা হয় না? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, জি স্যার। 4টাতেই তো ধরা হয়। তাহলে এর মধ্যে সবচেয়ে ধরা সহজ হচ্ছে কোন টেন্সটা? এই কন্টিনিউয়াস টেন্স, না? যেটা মেইনলি কি নির্দেশ করে? চলমান, তাই না? যে কাজটা চলছে, এই তো নাকি? জি স্যার। এটাকেও কিন্তু চলমান কাজ ধরে হয়, হ্যাঁ, এটাও কিন্তু চলমান কাজ, এটাও কিন্তু চলমান কাজ। তাহলে এই দুইটাই হচ্ছে চলমান কাজ। এখন দুটা চলমানের মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা একটু দেখব, তাই তো? আর পারফেক্টকে কি কি বলা হয়ে থাকে? পারফেক্টের বাংলা জানো? ও, কারেন্ট গেল, ইয়া ফাটছে। আচ্ছা, তো যেখানে ছিলাম, পারফেক্ট মানে হচ্ছে, আমরা বলি পুরা ঘটিত, তাই না? পুরা ঘটিত মানে কি? পুরা ঘটিত মানে বুঝো? ঘটে গেছে। ঘটে গেছে, কাজটা হয়ে গেছে। পুরা ঘটিত মানে কাজটা হয়ে গেছে, ঠিক আছে? আর ইনডেফিনিট মানে কি? ইনডেফিনিটের মানে কি বলো তো? এমনি মানে কি? অনির্দিষ্ট না? ইচ্ছে না কেন? দেখি, আচ্ছা, একটু প্রবলেম হয়েছে হয়তো, এটা দেখো, কারেন্ট চলে গিয়ে এটার কাজ শেষ করলো। আচ্ছা, তাহলে অনির্দিষ্ট, অনির্দিষ্ট ঠিক আমরা বলি না, বলি কি? সাধারণভাবে নির্দেশিত, হ্যাঁ, মানে এটাকে সাধারণভাবে নির্দেশিত করবে, আমরা কোনো স্পেসিফিক বিষয়ের সাথে একে রিলেট করব না। সাধারণভাবে এই 3টা যে টেন্সের ভিতরে পড়বে না, তাই তো, যেটা এই 3টা টেন্সের ভিতরে পড়বে না, সেটাই হবে আমাদের ওই সাধারণভাবে নির্দেশিত ওই টেন্সটা। এইভাবে মেইনলি আমরা নির্দেশ করি। যেমন যদি আমরা প্রেজেন্টে ধরি, হ্যাঁ, তাহলে প্রেজেন্টে ধরলে কেমন হবে বলো তো? তাহলে প্রেজেন্টেও তো এরকম 4টা হবে নাকি? প্রথমে আমরা প্রেজেন্ট ধরি, মনে করো। তাহলে প্রেজেন্টে প্রথমে কি? কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। দেখো প্রেজেন্টের কি প্রথমে কন্টিনিউয়াস মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? বর্তমানে কোনো কাজ চলছে। হ্যাঁ, বর্তমানে কোনো কাজ চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে। আর তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে কি? বর্তমানে কি কাজটা চলছে না কাজটা হয়ে গেছে? কাজটা হয়ে গেছে। কিন্তু সমস্যাটা কি, যে কাজটা হয়ে গেছে, কিন্তু যদি কাজটা হয়ে যায় তাহলে তো আমরা অতীত বলতাম, তাহলে তো অতীত বলতাম। সমস্যাটা কি, যে বর্তমানের সাথে তার একটা লিঙ্ক আছে, তাই তো? বর্তমানের সাথে লিঙ্কটা কিভাবে? যে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু এখনও তার ফলাফল আছে। মনে করি এই যে কারেন্ট চলে গেছিলো বললাম, হ্যাঁ, যে কারেন্ট চলে গেছে,
কারেন্ট এখনো আসেনি, তার মানে কি কারেন্ট চলে গেছে, কারেন্ট এখনো আসেনি, এটা কি পারফেক্ট টেন্স হবে না? কারণ কারেন্ট না আসার কারণে এখন আমাদের ঘর অন্ধকার। তো ঘর অন্ধকার এটা প্রেজেন্ট টেন্স, আর কারেন্ট চলে গেছে এটা কোন টেন্স? past tense, না, কারেন্ট চলে গেছে কিন্তু তার ফলাফল এখনো আছে। ফলাফল মানে কি ঘর এখন অন্ধকার। perfect tense হবে, বলো, ফলাফল তো আছে এখন। perfect, যদি বলতাম এই যে এখন আবার কারেন্ট চলে এসেছে, তাহলে কিছুক্ষণ আগে কারেন্ট চলে গিয়েছিল, এটা কোন টেন্স? বলো তো। Present perfect tense. না না, এখন কারেন্ট চলে এসেছে, এখন ঘরে আলো আছে, সেই ক্ষেত্রে কারেন্ট চলে যাওয়াটা কোন টেন্স হবে? বলো। Tense. Past Past tense। perfect tense. না না, পাস্ট পারফেক্ট টেন্স কেন? তার ফলাফল হিসাবে কি এখনো ঘর অন্ধকার? কারেন্ট তো চলে এসেছে, আমি তো এখন মনে করো কারেন্ট চলে এসেছে, কিন্তু আমি বলতে চাচ্ছি কারেন্ট চলে গিয়েছিল, এটা কোন টেন্স হবে? Past indefinite. পাস্ট টেন্স হবে। হ্যাঁ, ইনডিফিনিট পরের দাও। হ্যাঁ, যে মোটামুটি কারেন্ট চলে গিয়েছিল তার ফলাফল তো এখন নেই, আর আছে? কারেন্ট চলে গিয়েছিল আবার কারেন্ট চলে এসেছে, তাহলে কারেন্ট চলে গিয়েছিল এই সাপেক্ষে কথাটা আমি কোন টেন্স বলবো? পাস্ট টেন্স। কিন্তু যদি বলি এখন আবার বলি যে কারেন্ট চলে এসেছে, তখন কোন টেন্স হবে? কারেন্ট চলে এসেছে, ঘর এখন আলো। perfect tense, হ্যাঁ, এটা হবে কি প্রেজেন্ট Present পারফেক্ট। perfect. হ্যাঁ, কারণ এখনো তার ফলাফল মানে কি এখন ঘর আলোকিত। বুঝতে পারো? তুমি মনে করো মেহেরপুরে এসেছো, তুমি মনে করো মেহেরপুরে এসেছো মানে মেহেরপুরে আছো, তাহলে কোন টেন্স হবে? তুমি এখনো মেহেরপুরে আছো, তাহলে আসা কাজটা কোন টেন্স হবে? মেহেরপুরে আসার কাজটা। Present perfect tense. হ্যাঁ, তুমি এখনো মেহেরপুরে আছো, কিন্তু তুমি কি এখন আসতেছো না আসা কাজটা হয়ে গেছে? বলো তো। আসার কাজটা হয়ে গেছে, তাহলে হয়ে গেছে, তার ফলাফল হিসেবে তুমি এখনো মেহেরপুরে আছো, তাহলে সেই আশা কাজটা তুমি যদি মেহেরপুরে এখনো 1 মাস ধরে থাকো, তাও তো তোমার আশা কাজটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে। কারণ কি তুমি এখনো মেহেরপুরে আছো, তোমার ফলাফল এখনো মেহেরপুরে আসার কাজের ফলাফল হলো তুমি মেহেরপুরে আছো। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ ফলাফল এখনো, কাজটা শেষ, আশা কাজটা এখন আর করছো না, তুমি অলরেডি মেহেরপুরে আছো, তো সেই হিসাবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি এমনটা হতো যে তুমি মেহেরপুরে এসেছিলা দিয়ে আবার চলে গেছো, তখন তোমার আশা কাজটা কি কি হতো? মেহেরপুরে আশা কাজটা বলো। Past tense. হ্যাঁ, তখন সেটা হয়ে যেত কি পাস্ট টেন্স, কারণ কি তোমার আশা কাজের যে ফলাফল মেহেরপুরে থাকা, এটা কিন্তু এখন আর নেই, তুমি আবার চলে গেছো মেহেরপুর থেকে, তাহলে ওই সাপেক্ষে তুমি যে মেহেরপুরে এসেছিলা এই কাজটাকে বলবো আমরা পাস্ট টেন্স, মানে তার কাজও শেষ ফলাফলও শেষ। ঠিক আছে? এটা হবে তখন কি পাস্ট ইনডেফিনিট টেন্স, সেটা আমরা পরে আসছি। তাহলে দেখো, আমরা কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বর্তমানে চলছে, বর্তমানে একটা কাজ বলো, এই যে আমি তোমাদের পড়াচ্ছি এটা কোন টেন্স? বলো তো। Present continuous. হ্যাঁ, Present প্রেজেন্ট কন্টিনিউয়াস continuous টেন্স, তাই tense. তো? এবং আমি তোমাদের পড়াচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর আমি তোমাদের পড়ানো শুরু করেছি, এটা কোন টেন্স? Present perfect. Present perfect. হ্যাঁ, মানে শুরু কাজটা শেষ, কিন্তু তার ফলাফল হিসেবে পড়াটা এখনো চলছে, অতএব শুরু কি এখনো হচ্ছে না শুরু শেষ? শুরু শেষ, শুরু শেষ, শেষ। কিন্তু তার ফলাফল হিসেবে এখনো পড়ানোটা চলছে। রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পারফেক্ট টেন্স। আর যদি বলি যে প্রতিদিন সকাল 7টায় আমি তোমাদের পড়াই, প্রতিদিন সকাল 7টায় আমি তোমাদেরকে পড়াই, এই যে এখন পড়াচ্ছি, গতকালকেও পড়িয়েছি, ভবিষ্যতেও কি করব? পড়াবো, তাই না? ভবিষ্যতে Present indefinite হ্যাঁ, tense. এটা হবে কি Present প্রেজেন্ট indefinite. ইনডিফিনিট, মানে সাধারণভাবে ঘটিত কোনো কাজ, একদম সাধারণভাবে যেটা হয়, সেটা অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে, আজকেও হচ্ছে, এরকম কোনো কাজকে, যেমন আমরা ভাত খাই, এটা প্রতিদিন কাজ করি, তাই না? আমরা কলেজে যাই, আমরা পড়াশোনা করি, এটা এই সময় ঘটছে কি না ঘটছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি এখনো ওই প্রসেসের সাথে রিলেটেড। হ্যাঁ, ওই যেমন সূর্য সকাল 6:30টায় সূর্য ওঠে, তাই তো? আজকে উঠে গেছে, গতকাল উঠেছিল, আর আগামীকাল উঠবে। তাহলে দেখো, এইটা দিয়ে যদি আমরা দেখি, তাহলে টেন্সগুলো আমি এভাবে নির্ধারণ করতে পারি যে মনে করো বললাম প্রতিদিন সকাল 6টায় সূর্য ওঠে, তাই তো? প্রতিদিন সকাল 6টায় সূর্য ওঠে, এটা কি হলো? এইটাকে যদি আমি এখন 4টা সেন্টেন্সে ভাগ করি, পার্থক্যগুলো বুঝতে পারবা কিনা সেটা বলবা। এখন যদি বলি যে
গতকাল সকাল 6টায় সূর্য উঠেছিল। গতকাল সকাল 6টায় সূর্য উঠেছিল। আজ সকাল 6টায় সূর্য কি হবে? উঠবে, উঠেছে নাকি? উঠে গেছে, হ্যাঁ, উঠেছে। 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 আগামীকাল সকাল 6টায় সূর্য উঠবে। এখন এই ক্ষেত্রে একটু জিনিস ভাবো, যেমন সূর্য ওঠা কাজটা সেটা প্রতিদিনই হয়, তাই না? প্রতিদিনই হয়। যদি আমি সূর্য সকাল 6টা, আমি যদি প্রতিদিন কথাটা নাও বলি, আমি মনে করি এরকমভাবে, যদি প্রতিদিন কথাটা নাও বলি, শুধু বলি যে সকাল 6টায় সূর্য ওঠে, সকাল 6টায় সূর্য ওঠে, এটা তো মানে কোনো স্পেসিফিক কোনো টেন্সকে বোঝাচ্ছে না, না এটা অতীতকে বোঝাচ্ছে, না ভবিষ্যৎকে বোঝাচ্ছে, না বর্তমানকে বোঝাচ্ছে। এটা হচ্ছে কি, যেটা সবসময়ের জন্য হয়, তাই তো, যেটা সবসময়ের জন্যই হয়, তাই তো। এটা কারণ কি, সকাল 6টায় সূর্য ওঠে, এটা কোন দিনের সকাল, গতকাল কেন, আজকে না পরশু দিন হবে না কি হবে, এটা কিন্তু আমরা বলি নাই। তো এরকম যখন কোনো কাজ সব সময়ের জন্য ঘটমান থাকবে, মানে এটা হয় আর কি, জেনারেলি এটা হয়ে থাকে, এরকম কিছু বোঝালে আমরা ধরে নিব কি এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট। indefinite tense, তাই তো। আমরা একটু আলাদা করে বোঝে নেওয়ার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক একইভাবে যদি এরকমটা হয় যে রেগুলারিটি কথাটা বলে দেওয়া, যেমন প্রতিদিন সকাল 6টায় সূর্য ওঠে, এটাও তাহলে কোন টেন্স হবে? এটা প্রেজেন্ট এটাও ইনডিফিনিট। present indefinite। হ্যাঁ, এখানে সেটা বলি আর না বলি, যে কাজটা প্রতিনিয়ত হয় সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। অবশ্যই এটা প্রতিদিনের। এবার যদি মনে হয় কোনো একটা কাজ অতীতে ঘটেছিল, অতীত টাইম উল্লেখ আছে, অতীতের কথা বলা আছে, তখন সেটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট। যদি কখনো, তাই তো, যদি কখনো আমার বলা হচ্ছে যে বলা হয়েছে এরকম আর কি, যে অতীত শব্দ উল্লেখ আছে, তখনই আমরা করব কি, পাস্ট ইনডিফিনিট টেন্স করব। তারপরে মনে করো এটা কোন টেন্স হবে? আজ সকাল 6টায় সূর্য উঠেছে, প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো তো, সকাল 6টা কি অতীত হয়ে গেছে না? পাস্ট পারফেক্ট না, অতীত কথা উল্লেখ থাকলেই, অতীত কথা উল্লেখ, এখানে অতীতের ইয়াটা কোনটা, সংকেতটা কোনটা? এখন বাজে হচ্ছে 7টা 34, তাহলে অতীত টাইম কোনটা এই জায়গায়? 6টায়। যদিও ফলাফলটা এখন আছে, এই জায়গাটা একটু খেয়াল করবা। আমি যদি শুধু এইটুকু বলতাম, মনে করি এই শুধু যদি এটা বলতাম, মনে করো এটা আমি একটু কপি করে নিই, আমার যদি এই 6টা কথা উল্লেখ না থাকতো, আজ সূর্য উঠেছে, ঠিক আছে তো, আজ সূর্য উঠেছে, কোনো অতীতের কোনো চিহ্ন আছে এখানে, অতীত নির্দেশক কোনো শব্দ আছে? না। হ্যাঁ, তাহলে এটা হতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু যেহেতু ফলাফল আছে, কাজটাও হয়ে গেছে, ফলাফলও আছে, কিন্তু অতীত নির্দেশক শব্দ আছে, এরকমটা যদি থেকে থাকে, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট সেন্সে হলেও আমরা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স লিখব। এই কথা বোঝা গেল? যে আমি এই যে বললাম যে আমি মেহেরপুরে এসেছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর আমি গতকাল মেহেরপুরে এসেছি, আমি কিন্তু এখনো মেহেরপুরে আছি, তারপরও যেহেতু গতকাল শব্দটা এনেছি, তখন কি প্রেজেন্ট পারফেক্ট বলবো নাকি পাস্ট ইনডিফিনিট বলবো? পাস্ট ইনডিফিনিট বলবো। কিন্তু যদি জাস্ট আমি বলি যে আমি মেহেরপুরে এসেছি, ফলাফল আছে, সূর্য উঠেছে, মানে সূর্য উঠেছে মানে আকাশে সূর্য দেখা যাচ্ছে, এরকম হলে পরে আমরা ওটাকে করব কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। একটু বুঝতে পারছো কিনা খেয়াল করবা। আমি কিন্তু জেনারেলি আলোচনা করছি, ওইরকম ভাবে না, যেহেতু তোমরা সব জানো এগুলো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো কাজ শেষ কিন্তু ফলাফল বর্তমানে আছে। কিন্তু এমনও যদি হয় যে কাজ শেষ, ফলাফল বর্তমানে আছে, কিন্তু অতীত নির্দেশক শব্দ আছে, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিটের মধ্যে চলে যাবে। আর আগামীকাল সূর্য উঠবে, এটা কোন টেন্স হবে? এটা তো আমরা বুঝতেই পারতেছি নাকি? ফিউচার কোন টেন্স? ফিউচার
ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট, কারণ আগামীকাল সূর্য উঠবে, কখন উঠবে, কি ইয়া হবে সেটা বলা হয়নি, জাস্ট জেনারেলি বলা হয়েছে ভবিষ্যতের কথা, মানে জেনারেলি মানে কি সাধারণভাবে। তাহলে সাধারণভাবে বলা হবে এমন টেন্সগুলোকে আমরা বলি হচ্ছে ইনডিফিনিট, যেমন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর এখানে পাইলাম কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। এগুলো হচ্ছে কি কোনো কারিকুলাম নেই, অন্য কোনো ব্যাপার নেই, জাস্ট আমি অতীতের কোনো কাজকে নির্দেশ করছি বা বর্তমানে কোনো কাজকে নির্দেশ করছি বা ভবিষ্যতের কোনো কাজকে নির্দেশ করছি, এরকম জেনারেল সেন্স বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাবো। আর যেখানেই চলমান থাকবে, যে মনে করো যখন 6টার সময় গিয়ে দেখলাম যে সূর্য উঠছে, কোন টেন্স হবে? এখন সূর্য উঠছে, কোন টেন্স হবে বলো তো? প্রেজেন্ট Present continuous. হ্যাঁ, Continuous. বলতেছি কি যে আজ সকাল 6টায় সূর্য উঠেছে, এটার জায়গায় যদি আমি এখন বলি যে এখন সূর্য উঠছে, তাই তো? এখন সূর্য উঠছে, তার মানে কি এই সময়ে চলমান, তাহলে কি এটা প্রেজেন্টের সাথে লিঙ্ক আছে না? এবং যেহেতু চলমান তাহলে কি দিব আমরা এখানে? প্রেজেন্ট কন্টিনিউয়াস দিব, তাই না? তাহলে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিব, মানে এই মুহূর্তে কাজটা চলছে। তাহলে এখানে আমাদের মেইনলি দেখো তিনটা টেন্স আমি প্রেজেন্ট টেন্স বোঝাতে চেয়েছি, সেটা হলো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই তিনটা সেন্স সবাই বুঝতে পেরেছো কিনা? মেইনলি এই তিনটা টেন্সকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? জি স্যার। এই তিনটা টেন্সকেই ভালো করে বুঝতে হবে, যে আমি আলাদা করে ধরতে পারছি কিনা টেন্সগুলো, যে তিনটা টেন্সে আমার মধ্যে প্যাচ লাগছে কিনা, যে কোনটা ইনডিফিনিট, কোনটা পারফেক্ট এবং কোনটা তোমার হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াসটা ধরা সহজ কারণ চলমান সেন্স থাকে। তাহলে পারফেক্টটাও এখন ধরা সহজ হয়ে গেল না, যে কাজ অতীতে শেষ কিন্তু ফলাফল এখনো আছে, এরকম কিছু, তাই তো? আর তারপরে হচ্ছে কি ইনডেফিনিট হচ্ছে কি, যে সাধারণভাবে বোঝাবে, সাধারণভাবে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স হলে আমরা প্রেজেন্ট টেন্স হিসাবে কাজ করব। তাহলে এখন আরেকটা টেন্স থাকলো, সেটা কোন টেন্স থাকলো বলো তো? প্রেজেন্টে তো আমরা তিনটা পড়ে ফেললাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কোনটা থাকলো? পারফেক্ট Continuous. দেখো পারফেক্ট কন্টিনিউয়াস সেন্সটা জাস্ট কন্টিনিউয়াসই হবে, কিন্তু যদি বলি অনেকক্ষণ ধরে সূর্য উঠছে, অনেকক্ষণ ধরে সূর্য উঠছে, ঠিক আছে তো? তাহলে কাজটা কি, মানে যে কাজটা যে চলমান, এই চলমানের জন্যই আমি একটা টাইম ফিক্সড করে দিয়েছি, ঠিক আছে? চলমানের জন্যই যদি আমি কোনো টাইম নির্দেশ করে দিই তখন সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে তো? তাহলে চলমানের জন্যই যখন আমি একটা টাইম ফিক্স করে দেবো, কাজটা চলছে তো, এই কাজ চলমান কাজটা কতক্ষণ ধরে হচ্ছে, এরকম যদি আমি নির্ধারণ করে দিই তখন সেটা কন্টিনিউয়াস থাকবে, ঠিক আছে, কিন্তু তার সাথে সেটা হয়ে যাবে কি পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে না? তাহলে এটাও এক ধরনের কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস যে বুঝবে সে পারফেক্ট কন্টিনিউয়াসও বুঝবে, শুধু পার্থক্যটা হচ্ছে এখানে ওই চলমান কাজটুকুর একটা সময় নির্ধারণ করা হবে, যে কতক্ষণ ধরে কাজটা হচ্ছে, ঠিক আছে? এইটুকু হলো পার্থক্য। তাহলে এই যে চারটা প্রেজেন্ট টেন্সকে আমরা বুঝে নিলাম, চারটা প্রেজেন্ট টেন্সের সেন্সটা আমাদের কাছে ক্লিয়ার আছে কিনা, যে সব কিছুই প্রেজেন্টের সাথে রিলেটেড থাকবে, সবগুলোই কি প্রেজেন্টের সাথে রিলেটেড থাকবে, শুধু পার্থক্যটা হচ্ছে কি যে একটু একটু আমাকে খেয়াল করতে হচ্ছে। দেখো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কি বর্তমানে চলমান কাজ বোঝাতে, তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস কি দেখো বর্তমানে চলমান কাজ বোঝাতে এবং কাজটি কখন থেকে বা কতক্ষণ ধরে হচ্ছে এমন সময় দেওয়া থাকবে, এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। আর হচ্ছে পারফেক্ট টেন্স হচ্ছে কি কাজটি শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনও বর্তমানে বিদ্যমান আছে। আর ইনডেফিনিট টেন্স হচ্ছে কি বর্তমানে সাধারণভাবে সংগঠিত কোনো কাজ, মানে উপরের যে তিনটি কাজের কথা বলা হয়েছে কন্টিনিউয়াস, তাই তো? পারফেক্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট, এই তিনটা সেন্স বাদ দিলে যা থাকে সব ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ে, ঠিক আছে তো? যে উপরে উল্লেখিত তিনটি কাজের কোনোটি না হলেই তা এই টেন্সে হবে, মানে এই ইনডেফিনিট টেন্সে হবে। দেখো বুঝতে পেরেছো কিনা কথাগুলো?
আমি কিন্তু 12টা টেন্সের কথা তোমাদের কাছ থেকে বুঝতে চাইবো যে তুমি 12টা টেন্সের প্র্যাকটিক্যাল উদাহরণটা বলতে পারতেছো কিনা, মানে প্র্যাকটিক্যাল কথাটা বুঝতে পারছো কিনা। তারপরে আমরা গঠনে আসবো, আগে আমরা বিষয়টা একটু বুঝে নিই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে প্রেজেন্ট টেন্স নিয়ে? বলো তো। না স্যার। আচ্ছা, একটু ভালো করে বলবা কিন্তু, হ্যাঁ। ওকে, এরপর আমরা চলে আসি প্রেজেন্টের বিপরীতে আগে যে আমি আগে প্রেজেন্টটাই দেখালাম কারণ আমরা প্রেজেন্টে আছি। এরপর হয়ে যাবে আমাদের পাস্টে। তাহলে পাস্টের কন্টিনিউয়াস কি দাঁড়াবে? অতীতে কোনো কাজ চলছিল, তাই না? অতীতে কোনো কাজ চলছিল এমনটা বোঝালেই হবে পাস্ট কন্টিনিউয়াস। মানে দেখো সবগুলো কন্টিনিউয়াস কিন্তু একই, হ্যাঁ, প্রত্যেকটা কন্টিনিউয়াসের কাজ হলো একই। কাজ কি? দেখো চলমান থাকবে। হ্যাঁ, দেখো চলমান থাকা, আমি কালারটা কালোই দিলাম। দেখো পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতের চলমান কাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানের চলমান কাজ, এবং ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে ভবিষ্যতের চলমান কাজ বোঝাতে। তার মানে অতীতে কোনো কাজ চলছিল এমন কিছু বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। এবার তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হবে বলো তো? পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বললাম আমি? সেখানে কি থাকবে? যে চলমান কাজের সাথে ফলাফল। একটা ফলাফল থাকবে। সরি বলো আবার। সময়। একটা সময় থাকবে নাকি, যে চলমান কাজটা কতক্ষণ ধরে হচ্ছে তার একটা টাইম দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে। তাহলে এটাও চলমান কিন্তু তার সাথে একটা টাইম যুক্ত থাকবে। এটা আমরা একটু খেয়াল করব। তো দেখো প্রত্যেকটার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। দেখো অতীতে চলমান কাজ বোঝাতে এবং কাজটি কখন থেকে বা কতক্ষণ ধরে সংঘটিত হচ্ছে তার সময় দেওয়া থাকবে। প্রেজেন্টেও একই, ফিউচারেও একই। তাহলে এটা গেল হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার হচ্ছে পাস্ট পারফেক্টটা হচ্ছে একটু জটিল এখানে, হ্যাঁ। পাস্ট পারফেক্টটা একটু সমস্যা, সেটা হলো কি, মানে পাস্ট পারফেক্ট এবং অন্যান্য পারফেক্টগুলোর মধ্যে, মানে প্রেজেন্ট পারফেক্ট বাদে বাকি পারফেক্টগুলো একটু ভেজাল আছে। ভেজালটা কি? যে অতীত বা ভবিষ্যতের সিঙ্গেল কোনো পারফেক্ট টেন্স হয় না। এটা খেয়াল করো, বললাম কি, অতীত এবং ভবিষ্যতের সিঙ্গেল কোনো পারফেক্ট কাজ হয় না। কি কথা বোঝা গেল? একমাত্র প্রেজেন্ট টেন্সে সিঙ্গেল একটা পারফেক্ট কাজ হয়। তাহলে অতীত এবং ভবিষ্যতের পারফেক্ট টেন্স বোঝাতে হলে কয়টা কাজ থাকতে হবে? দুটা কাজ থাকতে হবে, এবং একটার সাপেক্ষে আরেকটাকে আমরা পারফেক্ট টেন্স বলবো। এটা হলো ব্যাপার। যে আমি যদি বলি, এরকম একটা সেন্টেন্স যদি লিখি যে আমি কাজটি করেছিলাম, তাহলে আই ডিড দ্য ওয়ার্ক। আমি কি লিখতে পারবো যে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক? এটা কি লেখা যাবে? বলো না স্যার। আই ডিড দ্য ওয়ার্ক, এই আই হ্যাড ডান দ্য ওয়ার্ক আমি সিঙ্গেল কখনোই পাবো না বা কখনোই লিখতে পারবো না। এখানে একটা সময় দেওয়া থাকবে, ঠিক আছে, বা একটা কাজের সাপেক্ষে। বুঝতে পেরেছো? কাজের সাপেক্ষে বা একটা সময়ের সাপেক্ষে, এরকম একটা বিষয় কিন্তু এখানে দেওয়া থাকবে। অতএব আমাকে যদি পারফেক্ট টেন্স নির্ধারণ করতেই হয় পাস্ট বা ফিউচার, তাহলে কোনো একটা সময় দিতে হবে বা কোনো একটা কাজের সাপেক্ষে বলতে হবে। এখন যদি মনে করো যে আই ওয়েন্ট টু হাউস, আমি এটা লিখলাম, দেন I went to house. I did the work, then I went to house. মানে কি, আমি কাজটা করেছিলাম এবং তারপর বাড়ি গিয়েছিলাম। এই দুটো কিন্তু আলাদা আলাদা সেন্টেন্স, তাই না? দুটো আলাদা আলাদা সেন্টেন্স। এই জন্য আমি সবগুলোকেই পাস্ট টেন্সে লিখে দিয়েছি। I did the work, I went to house, এটা ঠিক আছে। কিন্তু যদি এই দুটাকে আমি একটা সাপেক্ষ নিয়ে আসি, হ্যাঁ, একটার সাপেক্ষে আরেকটা, কোন কাজটা আগে হয়েছিল এই দুটার মধ্যে? বলো তো। কাজটা স্যার। হ্যাঁ, আই ডিড দ্য ওয়ার্ক। তাহলে এই দুটাকে যদি আমি একসাথে কানেক্টেড করতে চাই এবং এরকমই সেন্স রাখতে চাই যে একটা আগে হয়েছিল আর একটা পরে হয়েছিল, এরকম সেন্স যদি আমি রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? একটা কানেকশন নিয়ে আসতে হবে, একটা কনজাংশন নিয়ে আসতে হবে। সেই কনজাংশন আমরা জানি কি কি বসে? আফটার এবং বিফোর। এই দুটা দিয়েই মোটামুটি আমরা পাস্ট পারফেক্টের কাজটাকে নিয়ে আসি।
তাহলে আফটার দিয়ে যদি যুক্ত করি, আমি মনে করো আমরা এগুলো জানি এটা সবসময় মাঝখানে বসে, তাই না? আফটার মাঝে বসবে, তাহলে মাঝে বসলে যে কাজটা পরে হয়েছে, দেখো এখন এটা খেয়াল করো যে আই ডিড দ্য ওয়ার্ক দেন আই ওয়েন্ট টু হাউস, তাহলে আমি বাড়ি গিয়েছিলাম, তাই না? তাহলে আই ওয়েন্ট টু হাউস, কখন বাড়িতে মানে গিয়েছিলাম? কাজটা করার পরে তো, নাকি? জি স্যার। তাহলে আমি বাড়ি গিয়েছিলাম কিসের পরে? কাজটা করার পরে। তাহলে এই যে আমি যে কাজটা করার পরে বাড়ি গিয়েছিলাম, তাহলে আমাকে আফটার দিয়ে যুক্ত করতে হলে কি করতে হবে? আমাকে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স লাগাতে হবে। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে আই ওয়েন্ট টু হাউস আফটার আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে কি কাজটা করার পরে আমি বাড়ি গিয়েছিলাম। তার মানে এটা দুটো সাপেক্ষ আসছে, এই দুটার সাপেক্ষে যে কাজটা আগে হবে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে কোন কাজটা আগে হয়েছে? আগে আমি কাজটা করেছি, তারপরে আমি বাড়ি গিয়েছি, এই তো, নাকি? দেখো একটা জিনিস খেয়াল করো, বুঝতে পারছো কিনা যে আমি যখন তাহলে এইভাবে যদি লিখতে হয় তাহলে আমি পারফেক্ট টেন্স আনতে পারবো, তাছাড়া যদি আমি এইভাবে সিঙ্গেল লিখি তাহলে পারফেক্ট টেন্সের প্রয়োজন নেই। আবারও বলছি, সিঙ্গেল ভাবে পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় না, মনে থাকবে তো? তোমরা অনেকেই লেখার সময় এগুলো ইউজ করবা, ইচ্ছা মতো হ্যাড ইউজ করবা, ইচ্ছা মতো যা খুশি তাই ইউজ করবা। তোমাকে ভাবতে হবে যে আমি পারফেক্ট টেন্স, সেটা ফিউচার পারফেক্ট হোক আর পাস্ট পারফেক্ট হোক, এটা সাপেক্ষ বা টাইম ছাড়া বসে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ও একা একই বসতে পারে, হ্যাঁ, আবার অন্যের সাথেও বসতে পারে, ঠিক আছে তো? এইটা এখন যদি আমরা বিফোর দিয়ে কাজটা করি, তাহলে বিফোর মানে আগে, তাই তো? তাহলে কিসের আগে কাজটা হয়েছে? তাহলে আমি লিখবো হচ্ছে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর আই ওয়েন্ট টু হাউস, তাই তো? বিফোর আই ওয়েন্ট টু হাউস। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে বিফোর মানে কি আগে, তাহলে একটা কাজ আগেই হয়ে গেছে, কার আগে? বাড়ি যাওয়ার আগে, তাই না? তাহলে আমি বাড়ি গিয়েছিলাম পরে, কিসের পরে? আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। তার মানে তুমি আফটার বা বিফোর যে শব্দটা ইউজ করবা, কনজাংশনটা ইউজ করবা, সেইখানে তোমাকে খেয়াল করতে হবে যে বিফোর মানে হচ্ছে আগে, তার মানে আগে যে কাজটা হয়েছে সেটা আমি আগে লিখব, তারপরে পরের কাজটা পরে লিখব। আর আফটার মানে হচ্ছে পরে, তার মানে পরে যে কাজটা হয়েছে সেটা আগে লিখব, আর আগের কাজটা আমি পরে লিখব, ঠিক আছে তো? তাহলে আগের কাজটা যেটা হয়েছে সেটা সবসময় পাস্ট পারফেক্ট টেন্সে হবে। দেখো তো এই সেন্সটা বুঝতে পেরেছো কিনা সবাই? এখানে কি কোনো প্রবলেম আছে কারো এটা বুঝতে? তাহলে আমি একটা সেন্টেন্স এখন বাংলায় দিব, তোমরা একটু দয়া করে এটা লিখবো। আচ্ছা, আমি পরে আসতেছি, একবারে পরে যখন তিনটা পারফেক্ট, তিনটা ইনডেফিনিট, তিনটা ইয়ে নিয়ে আলোচনা করবো তখন। আচ্ছা, তাহলে এটা গেল, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে হবে। দেখো তাহলে হচ্ছে কি, আমরা কোথায় ছিলাম? দেখো, অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংগঠিত হয় সেটাকে আমরা পারফেক্ট টেন্সে লিখি, ঠিক আছে? তো গঠন আমরা পরে আসতেছি। এরপর হচ্ছে দেখো ইনডেফিনিট টেন্স, অতীতের। তাহলে অতীতে সাধারণভাবে সংগঠিত কোনো কাজ, হ্যাঁ, যেগুলো উপরে উল্লেখিত তিনটি কাজ হবে না, মানে সেটা কন্টিনিউয়াস হবে না, সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, বা সেটা পারফেক্ট টেন্সও হবে না, এরকম কোনো কিছু নাই, ওই তিনটা টেন্সের মধ্যে পড়বে না, এমন সকল পাস্ট টেন্সকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যেই ফেলবো, ঠিক আছে তো? পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যেই ফেলবো। তাহলে এটা গেল হচ্ছে আমাদের পাস্ট টেন্সের ব্যাপার। তাহলে পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিট। কি বুঝেছি আমরা সবাই? আলাদা আলাদা করে পার্থক্য করে বোঝা যাবে তো, যে আমি ধরতে পারছি স্যার এটা এই টেন্স? জি স্যার। বাকিরা সবাই একটু বলবা, না বুঝলে একটু বলবা কিন্তু। স্যার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আরেকবার বুঝাই দেন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের সাথে এটা টাইম থাকবে যুক্ত, কতক্ষণ ধরে কাজটা হচ্ছে সেটার। যেমন বললাম কি, আই ওয়াজ রিডিং, এটা কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু এর সাথে যদি আমি একটা চলমান কাজের টাইম জুড়ে দিই, বললাম আই ওয়াজ রিডিং ফর 2 hours, তাহলে কতক্ষণ ধরে কাজটা করছিলাম? 2 ঘন্টা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, তাই তো? আই হ্যাড বিন
হ্যাঁ আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, আপাতত সেন্সটা খেয়াল করো, কি বুঝতে পেরেছো? মানে কন্টিনিউয়াসই থাকবে, শুধু ওর সাথে জি টাইম স্যার। দেওয়া থাকবে, এটা টাইম যুক্ত থাকবে, সিম্পল হিসাব কিন্তু। সিন্স বা ফরওয়ার্ড আমি আসছি পরে একবারে আলোচনা করে দিব, এটা শুধু আমি টেন্স অনুসারে ইন্ডিভিজুয়াল টেন্সগুলোকে চিনতে পারছি কিনা, আলাদা করতে পারছি না, এটা খেয়াল করতে হবে। এবার আসি হচ্ছে ফিউচার টেন্সের ক্ষেত্রে। হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াসলি একই, যে ভবিষ্যতে কোনো কাজ চলবে। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসলি একই ঘটনা, কোনো একটা সময় দেওয়া থাকবে। তারপর হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে ওই যে ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হবে, বা এমন কোনো কাজ সময় নির্দেশ করা থাকবে যার আগেই কাজটা হয়ে যাবে। মানে ফিউচার পারফেক্ট টেন্স মানে ভবিষ্যতে কোনো একটা কাজের আগে বা ভবিষ্যতের কোনো সময়ের আগেই কাজ হয়ে যাবে। এই কথা বোঝা গেল? যে ভবিষ্যতে একটা কাজের আগে আর একটা কাজ হয়ে যাবে, বা ভবিষ্যতের একটা সময়ের আগে একটা কাজ হয়ে যাবে। কেমন তোমাদের বলি, যে আমি মনে করে বললাম যে তোমরা অনেকেই ক্লাসে যুক্ত হওনি বা অনেকেই দেরি করে যুক্ত হয়েছো। তো আমি বললাম যে আগামীকালকে তোমরা যারা, বা আগামী ক্লাসে তোমরা যারা 7টার আগেই যুক্ত হতে পারবে না তাদেরকে আমি ক্লাসে ঢুকতে দিব না। তাহলে কার আগে ঢুকতে হবে ক্লাসে বলো তো? 7টার আগে। হ্যাঁ, 7টার আগেই। আরেকটা বলতে পারি কি, তুমি 7টার মধ্যেই, মানে 7টাতেই ক্লাসে ঢুকবে। 7টাতে ক্লাসে ঢোকা আর 7টার আগে ঢোকা, এই দুটার মধ্যে পার্থক্য কি? যেটা যদি বলি 7টায় ঢুকতে হবে, তার মানে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর যখন বললাম 7টার আগেই ঢুকতে হবে, তখন হবে কি? ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে তো? যে তোমার কলেজে যাওয়ার আগেই আমি পৌঁছে যাব। তোমার কলেজে, তাই তো, পৌঁছানোর আগেই আমি পৌঁছে যাব। তাহলে কি, দুটা কাজের সাপেক্ষে, একজনের কলেজে পৌঁছানো, তার আগে আরেকটা কাজ হয়ে যাওয়া। মানে ভবিষ্যতে কোনো একটা কাজ অন্য কোনো কাজের আগে বা কোনো সময়ের আগেই হয়ে যাবে। এরকমটা বোঝালে আমরা ফিউচার পারফেক্ট টেন্স করি। বুঝতে পারছো? যেমন হচ্ছে কি, যে আই উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য রেইন স্টার্টস। তাহলে হচ্ছে কি, আই উইল হ্যাভ রিচ হোম বিফোর দ্য রেইন স্টার্টস, মানে কি, বৃষ্টি শুরু হওয়ার আগে আমি বাড়িতে পৌঁছে যাব। তাহলে ভবিষ্যতে এবং কোনো একটা কাজের আগে। অথবা বলতে পারি কি, যে আই উইল হ্যাভ রিচড হোম বিফোর 5 PM। ঠিক আছে তো? এবার বাংলা হয়ে আছে, বিফোর 5 PM। তাহলে 5টার আগেই আমি বাড়ি পৌঁছে যাব। আমি কি 5টায় পৌঁছাবো? আর যদি বলি আই উইল রিচ হোম অ্যাট 5 PM, মানে কি, দেখো এটা হচ্ছে আমি 5টায় পৌঁছাবো, তার জন্য আমি ফিউচার ইনডিফিনিট করেছি, মানে ভবিষ্যতে 5টায় কাজটা হবে, এরকম আর কি। আর 5টার আগেই হয়ে যাবে, তখন হবে কি, ফিউচার পারফেক্ট টেন্স। কি ফিউচার পারফেক্ট বোঝা গেল? দেখো তো বুঝছো কিনা? তার মানে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে, কিন্তু সেটা অন্য কোনো কাজের আগে বা অন্য কোনো সময়ের আগে, এরকমটা বোঝালে আমরা ফিউচার পারফেক্ট টেন্স করব। ঠিক আছে তো? তাহলে আমরা ফিউচার ইনডেফিনিট বুঝলাম, ফিউচার কন্টিনিউয়াস বুঝলাম, এবং ফিউচার পারফেক্ট বুঝলাম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বুঝলাম। তাহলে ইনডেফিনিট কি, ওই তিনটা বাদে, হ্যাঁ তো, মানে সাধারণভাবে কোনো ভবিষ্যতে কাজ হবে এমনটা বুঝলে আমরা ফিউচার ইনডেফিনিট করব। এই হচ্ছে মেনলি আমাদের 12টা টেন্সের ব্যাপার। তাহলে এর ভিতরে মানে ভিন্ন টেন্স কোনটা হলো? একটু ভিন্ন হলো। যেমন এই 3টা ইনডেফিনিটই একই নাকি, যে সাধারণভাবে সংগঠিত হবে এমন কাজই হচ্ছে আমাদের ইনডেফিনিট টেন্স। তারপর হচ্ছে চলমান কোনো কাজ হবে, সেটাই হবে কন্টিনিউয়াস টেন্স। চলমান কাজের সাথে চলমান কাজের সময় দেওয়া থাকবে, সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এই 3টা পারফেক্ট কিন্তু এক ধরনের হলো না। শুধু পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, এই দুটা সেন্স একই হলেও প্রেজেন্ট পারফেক্টের সেন্সটা একটু ভিন্ন নাকি? দেখো তো, বুঝতে পেরেছো? তাহলে প্রেজেন্ট পারফেক্টের সেন্সটা একটু ভিন্ন, কারণ এ অন্য কোনো কাজের সাপেক্ষে বা এরকম কিছু বলা হয়নি। বলা হয়েছে কি, কাজ শেষ কিন্তু ফলাফল এখনো আছে, এরকম একটা কথা বলা হয়েছে, তাই না? কাজ শেষ কিন্তু ফলাফল এখনো আছে, এমনটা বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করে থাকি। কি কথা ক্লিয়ার তো সবগুলোর?
সবাই জি স্যার। জি সবাই স্যার। একটু মনে মনে একটু ভাবো 1 মিনিট, যে সবগুলো আলাদা করে ভাববা, যে আমি যে প্রেজেন্ট টেন্সগুলো বললাম, প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা টেন্সকে চারটাকে আমি আলাদা করে বুঝতে পারছি কিনা, মানে আমি বুঝতে উদাহরণ পরে আমি আলাদা করতে পারছি কিনা, এরকমভাবে প্রত্যেকটা টেন্সকে আলাদা করতে পারছো কিনা, এর জন্য 1 মিনিট একটু ভাবো। প্রথমে প্রেজেন্ট টেন্স ভাববা, তারপরে পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স। কারণ এই টেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভয়েস চেঞ্জে যাব, ঠিক আছে? তাহলে টেন্স বুঝলে পারে ভয়েসটা বুঝতে সহজ হবে। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে কোনো টেন্সে? বলো। না স্যার। আচ্ছা, ভেরি গুড। এখন টেন্স আমরা তো এতক্ষণ সেন্সে বুঝলাম, এখন গঠনের ক্ষেত্রে একদম খুবই ইজি, জাস্ট আমরা টেন্সের নামগুলো মনে থাকলেই হয়ে যাবে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা সাহায্যকারী ভার্ব রেখেছি হচ্ছে বি ভার্ব, ঠিক আছে? তো দেখো বলছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি ভার্ব এই টেন্সের রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সের জন্য সবসময় কাকে পাবো বলো তো? কোন টেন্সকে পাবো, মানে কোন ভার্বকে পাবো? বি ভার্বকে, ঠিক আছে? তো বি ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে রিপ্রেজেন্ট করবে, এবং এর সাথে কি কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্বের সাথে আইএনজি, এটা তো আমরা সহজে জানি। এই জাস্ট এতটুকুই, বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে যদি এখন প্রেজেন্ট টেন্সে হয় তখন কি লিখবো আমি? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি লিখবো? এম, তাই তো, ইজ, আর প্লাস হবে কি ভার্বের সাথে আইএনজি, তাই তো? অন্যদিকে যদি পাস্ট টেন্স হয় তখন কি লিখবো? ওয়াজ, ওয়াজ ওয়াজ প্লাস হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। এখন কোনো ভার্বেরই ফিউচার ফর্ম নেই, কোনো ভার্বেরই ফিউচার ফর্ম নেই, তাই ফিউচার টেন্স গঠন করার জন্য আমরা দুটো মডাল ভার্ব নিয়ে আসি। মডাল ভার্বগুলো কি কি? শ্যাল অথবা শ্যাল উইল। উইল। আর ওই যে কন্টিনিউয়াসের জন্য আছে কি? বি রিপ্রেজেন্টেটিভ, আর পরে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। একটা টেন্সই কিন্তু আমাকে বলে দেবে, মানে ভার্বের গঠনটা দেখলে আমি বলে দিতে পারবো এটা কোন টেন্স। মানে বি মানেই বুঝবো কি সবসময় কন্টিনিউয়াস, বি মানেই কন্টিনিউয়াস, ঠিক আছে? তো মানে ভার্বের সাথে আইএনজি থাকা সাপেক্ষে, কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকা সাপেক্ষে বি মানেই আমরা বুঝে নিব কি এটা কন্টিনিউয়াস টেন্সের রিপ্রেজেন্টেটিভ। এর ব্যতিক্রমও আছে, যদি লিঙ্কিং ভার্ব হয় সেটা আলাদা জিনিস, তখন আবার অ্যাডজেক্টিভ বসবে বা এরকম কিছু বসবে। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, হ্যাঁ, যেমন ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কি ভার্ব নাকি আসলে ওটা অ্যাডজেক্টিভ বলো তো? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আবার মিক্সড আপ করা যাবে না। যেমন বললাম আই অ্যাম রিডিং, এইটা আরেকটা যদি বলি আই অ্যাম ইন্টারেস্টিং, তাহলে কোনটা কন্টিনিউয়াস আর কোনটা বি ভার্ব লিঙ্কিং ভার্ব আর কোনটা বি ভার্ব অক্সিলারি ভার্ব এই জায়গায় বলো? প্রথমটা বি ভার্ব, পরেরটা অক্সিলারি ভার্ব, তাই তো? এবং এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, তাই না? এটা হচ্ছে পুরোটা কি কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এই জায়গায় কি ইন্টারেস্টিং তো ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যামটা কি লিখবো? এই যে আমাদের গঠন অনুসারে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই না? এইটা। আর এখানে যখন যাচ্ছে বললাম কি আই অ্যাম রিডিং আ বুক, তখন এখানে রিডিং কি ভার্ব বলো? ট্রানজিটিভ ভার্ব। মনোট্রানজিটিভ ভার্ব, তাই তো? যে আই অ্যাম রিডিং আ বুক, তাহলে এখানে অ্যাম হচ্ছে তখন অক্সিলারি ভার্ব, তার মানে এটা হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো এটা হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কি বি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি এই সেন্সটা থাকা মানেই বুঝতে হবে আমাদের কি কন্টিনিউয়াস টেন্স।
এখন আমি কোন সাহায্যকারী ভার্বটা বসাবো তার উপর ভিত্তি করে আমার কন্টিনিউয়াসের ব্যাপারগুলো আসবে। তাহলে আই ওয়াজ, তাহলে কি এই জায়গায় লিখবো কি আই ওয়াজ রিডিং আ বুক। আর যদি ফিউচার টেন্স করতে চাই একে, তাহলে কি লিখবো আই, তাহলে কি হবে এর জন্য শ্যাল কন্টিনিউয়াস বি আর ভার্বের সাথে আইএনজি। এই হলো আমাদের তিনটা কন্টিনিউয়াসের ব্যাপার। তার মানে বি ভার্ব মানে কি ধরবো কন্টিনিউয়াস সেন্স, হ্যাঁ এইটা। তাহলে বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা একটু খেয়াল রাখবা। এই ক্ষেত্রে আমরা ধরবো এটা কন্টিনিউয়াস। তার মানে বি হলো আমাদের কন্টিনিউয়াসের রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। এবার পারফেক্টের ক্ষেত্রে আসি। দেখো আমরা আগে পারফেক্টে যাই। পারফেক্ট টেন্সের দেখো হ্যাভ ভার্ব এই টেন্সের রিপ্রেজেন্টেটিভ। তার মানে হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে বসা মানেই বুঝতে হবে এটা পারফেক্ট টেন্স। এবং হ্যাভ ভার্বের পরে কি হয়, দেখো প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, তাই না। প্রিন্সিপাল ভার্বের কি করতে হয় পাস্ট পার্টিসিপল। যেমন এখানে করেছিলাম বি ভার্বের পর করেছিলাম ভার্বের সাথে আইএনজি, আর এখানে করছি কি হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, তাহলে এখন আমাকে খেয়াল করতেই হবে যে হ্যাভ ভার্ব মানে যদি হয় তাহলে আমি গঠনটা কেমন দাঁড়াচ্ছে, হ্যাভ প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হবে কি সরাসরি পারফেক্ট টেন্স, সেটা যে কোনো পারফেক্ট টেন্স। এখন এর জন্য হ্যাভ হ্যাজ হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না। তারপরে হ্যাড হচ্ছে কোন টেন্সের জন্য, পাস্ট। হ্যাঁ পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ফিউচারের জন্য কি কোনো হ্যাভ হ্যাজ আছে নেই যেহেতু, তাহলে কি লিখবো শ্যাল অথবা উইল। তারপর হচ্ছে কি হ্যাভ, তারপর হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। এইটা বোঝা গেছে না এইভাবে। তাহলে এখানে কিন্তু গঠনটা আমাদের হয়ে গেল। তাহলে ভার্বের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু একটা টেন্স চিনে যাব। তাহলে যদি আমি প্রেজেন্ট পারফেক্টলি লিখি তখন কি লিখবো যে আই হ্যাভ রেড দ্য বুক, না আই হ্যাভ রেড দ্য বুক, আমি বই পড়ি। তাহলে এখানে হ্যাভ কি সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না। আর যদি বলি আই হ্যাড রেড দ্য বুক বিফোর আই ওয়েন্ট টু বেড, দেখো। অথবা আই ফিউচার টেন্স করতে হলে কি করতে হবে উইল হ্যাভ, নাকি আই উইল হ্যাভ রেড দ্য বুক বিফোর আই গো টু বেড। তাহলে ঘুমাতে যাওয়ার আগেই আমি বইটা পড়বো। আর এটা হচ্ছে কি ঘুমাতে যাওয়ার আগে আমি বইটা পড়েছিলাম আর আমি বইটা পড়েছি। দেখো তিনটা সেন্স ক্লিয়ার কিনা। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট, তাই না। আমি যদি এগুলো না দিতাম এইটা বা এটা যদি না দিতাম তাহলে আমি জাস্ট ফিউচার টেন্সে বা পাস্ট টেন্সে লিখতাম, আমি পারফেক্ট টেন্স ইউজ করতে পারতাম না। মনে থাকবে তো। তাহলে হ্যাভ ভার্বে হলো কি কার টেন্স, কার রিপ্রেজেন্টেটিভ পারফেক্ট টেন্সে, তাই তো। সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব পারফেক্ট টেন্সের রিপ্রেজেন্টেটিভ, সাহায্যকারী ভার্ব হিসেবে বি ভার্ব কন্টিনিউয়াস টেন্সের রিপ্রেজেন্টেটিভ। তাহলে একটা টেন্স আছে দুইজনার নামের সাথে যায়, সেটা হলো কি পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে কি দুটো টেন্সের সংমিশ্রণ না এখানে, বলো। জি স্যার। যেহেতু দুটো টেন্সের সংমিশ্রণ এই জন্য আমরা করব কি পারফেক্টের জন্য নিয়ে আসবো হ্যাভ আর কন্টিনিউয়াসের জন্য নিয়ে আসবো কি বি। এখন হ্যাভ ভার্বের পর কি হয়, এই যে হ্যাভ ভার্বের পর সবসময় কি হয় ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, এই জন্য এই বি ভার্বের আমরা করব কি পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। তাহলে টোটালি যাচ্ছে কি হ্যাভ বিন, আচ্ছা হ্যাভ অথবা হ্যাজ বিন, এটা কোন টেন্সে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো আর এর সাথে কি দাঁড়ায়, যেহেতু আমরা জানি বি ভার্বের পর কি হয় ভার্বের সাথে আইএনজি হয়, তাই না। তাহলে এখানে আইএনজি করতে হবে। তাহলে ঠিক এই ঘটনাটা এখানে ঘটছে। তাহলে আমার শুধুমাত্র কি করতে হচ্ছে দেখো, জাস্ট হ্যাভের জায়গায় হ্যাভ অবলিক হ্যাজ লাগালেই আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। একইভাবে আমি যদি জাস্ট পাস্ট পারফেক্টের জন্য এখানে হ্যাভের জায়গায় হ্যাড করে দিই তাহলে কি দাঁড়াবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। একইভাবে যদি আমি জাস্ট এখানে কি করব ফিউচারের জন্য কি আনবো শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন, তার ভার্বের সাথে আইএনজি। দেখো সিম্পল হিসাব। তাহলে হ্যাভ যখনই বলবে পারফেক্ট শুধু হ্যাভ ভার্ব, যখনই বলবে পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে হ্যাভ ভার্বের সাথে অবশ্যই বি ভার্ব আসবে, আর বি ভার্বের পর আমরা জানি ভার্বের সাথে আইএনজি হয়।
এই জন্য আমরা বিভার, তাহলে এই তিনটা ব্যাপার মিলে আমাদের একটা ভার্ব ফ্রেজ গঠিত হয়েছে। তাহলে আমি যদি বলি যে এইটাই যদি আমি নিয়ে আসি, তাই তো, তাহলে আমি বইটা পড়ছি, তাহলে কি লিখবো? আই হ্যাভ বিন, তাই তো, আর ভার্বের সাথে হবে কি? আইএনজি। আইএনজি। শুধু এইটুকু লিখলে হবে না, এর সাথে টাইম যুক্ত করতে হবে? বলো, এমনি সিম্পলি কি আমি টাইম ছাড়া পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারবো? স্যার টাইম যোগ করতে হবে। টাইম যোগ করতে হবে। দুই ধরনের টাইম যুক্ত হবে। এবার এটা বলে নিই, দুই ধরনের টাইম যুক্ত হবে। একটা হলো কাজটা কখন থেকে চলছে অথবা কাজটি কতক্ষণ ধরে চলছে, এটা খেয়াল রাখবা। কাজটি কখন থেকে চলছে অথবা কাজটি কতক্ষণ ধরে চলছে। আমি বলতে পারি যে আই হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স মনে করে বললাম 7 AM, তাহলে কখন থেকে পড়ছি আমি? সকাল থেকে। সকাল 7টা থেকে। অথবা বলতে পারি ফর 2 আওয়ার্স, তাহলে কখন থেকে পড়ছি মানে হচ্ছে যা শুরুর সেন্সটা বলা হয়েছে, কিন্তু এখন কয়টা বাজে তার কোনো সেন্স নেই, মানে কতক্ষণ ধরে হচ্ছে তা কিন্তু বলা হয়নি, কিন্তু কাজটা কখন থেকে শুরু হয়েছে সেটার আগে আমরা লাগাই সিন্স। কাজটা কখন থেকে শুরু হয়, চলমান কাজটা, তার আগে লাগাই কি আমরা? সিন্স। আর যদি কখন থেকে শুরু হয়েছে পুরোটা না বলিয়ে আমরা যদি বলি পুরো টাইমটাকে, ডিউরেশনটাকে যদি বলে দিই, তাহলে হবে ফর। আমি কিন্তু বাংলায় বলছি না, ওই যাবত তাবত বাদ দাও, ওইগুলো দিয়ে অনেক সময় প্যাচ লেগে যায়। শুধু খেয়াল রাখবা যে শুরুর সময় বোঝালে হবে সিন্স, আর পুরো সময় বোঝালে হবে ফর। ঠিক আছে তো? যেমন আমি যদি বলি যে আমি তোমার জন্য তখন থেকে অপেক্ষা করছি, তাহলে এই যে তখন মানে কি? দেন। এই দেনের আগে আমি কি ফর লাগাবো না সিন্স লাগাবো? ফর। কেন? এটা কি পুরো ডিউরেশন বোঝাচ্ছে না শুরু বোঝাচ্ছে? স্যার সিন্স হবে। আমি তখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, কি বলবো? আই হ্যাভ বিন ওয়েটিং, তাই না? আমি অপেক্ষা করছি কখন থেকে? তখন থেকে। তাহলে তখন কি একটা টাইম হচ্ছে না? আমি যদি তখনের জায়গায় জাস্ট বলতাম হচ্ছে 5 PM, তাহলে এটা কি পুরো সময় বোঝাচ্ছে না শুরুর সময় বোঝাচ্ছে? বলো তো। পুরো সময়। শুরুর সময়, তাহলে শুরুর সময় হলে আমি সিন্স লাগাবো। আর যদি বলতাম আমি তোমার জন্য 5 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তখন কি লাগাতাম? ফর লাগাতাম নাকি? ফর 5 আওয়ার্স। তখন হয়ে যাচ্ছে কি পুরো সময়। এখানে এই যে ফর 5 আওয়ার্স, আমি তোমার জন্য 5 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এখানে কি কোনো শুরুর সময় আছে যে অপেক্ষা কাজটা কখন থেকে শুরু হয়েছে? না। তাহলে আমাকে এইটা একটু বুঝতে পারতে হবে যে সিন্স এবং ফর দিয়ে আমি মেনলি সময় এখানে অ্যাড করব। ঠিক আছে? এই রকম সময় থাকলে আমরা, এবং চলমান কাজ হলে আমরা সেগুলোকে পারফেক্ট কন্টিনিউয়াসে দিব। এখন এটা তোমার ওই অতীতেও, বর্তমানেও, ভবিষ্যতেও সব জায়গাতে একই ঘটনা ঘটবে। তাহলে এটা দিলাম হচ্ছে আমরা মনে করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন যদি আমি পাস্ট পারফেক্ট নিয়ে যাই, তাহলে কি দিব? আই হ্যাড বিন ওয়েটিং। জাস্ট আমি যদি এখন এগুলোকে একটু অ্যাড করে দিই, অথবা যদি আমি এখন ফিউচার পারফেক্টে যাই, তাহলে কি লিখবো? ফিউচারের জন্য শ্যাল, পারফেক্টের জন্য হ্যাভ বিন ওয়েটিং, তাই তো? এইটা আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং, আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, এরকম আর কি। হ্যাঁ, মানে 5টা থেকে তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, তুমি দয়া করে চলে এসো, এরকম আর বলি না? হ্যাঁ, ওইভাবে আমরা মোটামুটি এই টেন্সগুলো আনতে পারি। তো দেখো, এটা হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার সাহায্যকারী ভার্বই বলে দেবে। হ্যাভ মানে হচ্ছে পারফেক্ট, বিন মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, এবং বিভার পর ভার্বের সাথে আইএনজি হয়, এই মিলে হচ্ছে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন হ্যাভ যেহেতু প্রেজেন্ট টেন্স, তাই বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাড যেহেতু পাস্ট টেন্স, তাই বলছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শ্যাল যেহেতু ফিউচার টেন্স, তাই আমরা বলছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে তো? মানে সূত্রের মতো কিন্তু বিষয়টা, মুখস্থ করার কোনো খেলা নেই এখানে, জাস্ট সূত্রটা একটু ভালো করে খেয়াল করবা। নামের সাথে সাথেই সাহায্যকারী ভার্ব এসে গেলেই আমাদের টেন্সটা এক্স্যাক্টলি হয়ে যাবে। কি কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা 3-9টা শেষ করলাম। তাহলে হচ্ছে আমরা প্রথমে দেখলাম কন্টিনিউয়াস টেন্সের জন্য হচ্ছে বি ভার্ব রিপ্রেজেন্টেটিভ, পারফেক্টের জন্য হচ্ছে হ্যাভ ভার্ব রিপ্রেজেন্টেটিভ, আর পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য তো ওরা তো দুজনের মনে করে বিয়ে হয়েছে, ঠিক আছে? পারফেক্ট এবং কন্টিনিউয়াসের বিয়ে দেওয়া হয়েছে, দিয়ে একই ধরনের সেন্সটা বসে গেছে। এরপর আমরা চলে যাব হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট টেন্সের জন্য কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব লাগে না।
টেন্স রিলেটেড ইনডেফিনিট টেন্সের জন্য কোনো সাহায্যকারী ভার্ব লাগে না, শুধুমাত্র ফিউচারের জন্য লাগে, কারণ ফিউচারের জন্য তো শ্যাল উইল অটোমেটিক আসে। আর ইনডেফিনিট কোনো, তাই বলছে কি রিপ্রেজেন্টেটিভ লাগে না। হ্যাঁ দেখো, ইনডেফিনিট টেন্সের জন্য কোনো সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয় না, জাস্ট ভার্বের ফর্মটাই হবে ওই ভার্বের টেন্স। তাহলে এখন যদি আমরা মনে করি যে ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে কোন টেন্স হবে? এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই না? জি স্যার। আর যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় তাহলে কি লিখবো? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডেফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু ফিউচারের জন্য কি হবে? ফিউচারের জন্য একটা শ্যাল উইল আসবে নাকি? জি তখনই স্যার। আমাদের করতে হচ্ছে কি শ্যাল অথবা উইল প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম বলা হয় এটাকে। হ্যাঁ, বেস ফর্ম। এটা যদি হয় তাহলে আমরা মেইনলি পাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এই হচ্ছে আমাদের মেইনলি সূত্রটা। তার মানে যদি এখন বলি যে আই ওয়ার্ক হার্ড, আই ওয়ার্ক হার্ড, আই শ্যাল ওয়ার্ক হার্ড। তাহলে দেখো শ্যাল মানে কি ফিউচার। হ্যাঁ, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। আই ওয়ার্কড পাস্ট ফর্ম, অতএব পাস্ট ইনডিফিনিট টেন্স। ওয়ার্ক প্রেজেন্ট ফর্ম, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই তো। আর এর জন্য অ্যাডভার্ব, সাহায্যকারী ভার্ব, টেন্স ভার্ব ইত্যাদি থাকতে পারে, সেটা তো পরের ব্যাপার। মূল সেন্সটা হলো যে আমার উপরের তিনটা সেন্স যে টেন্স দিয়ে প্রকাশ করা যাবে না, তাই তো, সেগুলোকে আমরা ইনডেফিনিট টেন্সের ভিতরে ফেলবো। এই হলো টোটাল 12টা সাহায্যকারী ভার্ব সহ কিন্তু টেন্সের ব্যবহার। এখন এই শীটটাকে তোমরা সুন্দর করে পড়বা এবং এখানে আমি যে কথাগুলো বলে দিয়েছি প্রত্যেকটা এক্স্যাক্টলি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা, যেখানে কি কি বলা হয়েছে। হ্যাঁ, তাছাড়া তেমন কিছু না। এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটা জিনিস জানি, সেটা হলো কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হয়? ভার্বের সাথে এস বাই এস হয়, তাই না? এস বাই এস এটা হচ্ছে 12টা টেন্সের মধ্যে একটা টেন্সের সাথে যায়, সেটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর কোনো টেন্সে খেলাটা নাই। আবার প্রেজেন্ট পারফেক্টটা আবার অন্যান্য পারফেক্ট থেকে একটু ভিন্ন, তাই না? এর জন্য দুটো কাজ লাগে না, একটা কাজই যথেষ্ট, শুধু অতীতে কাজটা হয়ে গেছে, ফলাফল বর্তমানে আছে, এমন সেন্সটা বোঝাবে। আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাকি কন্টিনিউয়াস টেন্স, বাকি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সবগুলো জিনিসই একই। এবং আমি দেখো এগুলো বলে দিয়েছি, ঠিক আছে? তো কাজটি শুরুর সময় যুক্ত করতে সিন্স, আর কাজটি কতক্ষণ ধরে হচ্ছে সেই সময় যুক্ত করতে ফর, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই ঘটনা। এবং এর স্ট্রাকচারগুলো আমি দিয়ে দিয়েছি, তারপর একটা করে উদাহরণ দিয়েছি, দুটা করে উদাহরণ দিয়েছি এবং সেই উদাহরণগুলোর ইংলিশটা দিয়ে দিয়েছি। তোমরা এইভাবে প্রত্যেকটাকে প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিস অনুসারে আমাকে প্রত্যেকটা টেন্স থেকে প্রত্যেকটা টেন্সের নিজের মতো করে সেন্টেন্স লিখবা, নিজের মতো করে সেন্টেন্স লিখবা এবং সেই সেন্টেন্সগুলো খাতায় লিখে আমাকে পাঠাবা। বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি, যে তুমি কিভাবে সেন্সটা বুঝতেছো। কি কথা বোঝা গেল? কারণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রে বেশি ভুল হয় হচ্ছে টেন্সে। হ্যাঁ, একই সাথে প্রেজেন্ট পাস্ট সব মিলিয়ে ফেলো। হ্যাঁ, এই জায়গাটা যেন না হয়, এই জন্য আমি টেন্সটা একটু বুঝিয়ে দিলাম, যাতে পরবর্তীতে তোমরা যখন লিখবা, নিজের থেকে কিছু লিখতে যাও বা লেখা মুখস্থ করতে যাও, যেন ওই টেন্স নিয়ে, সাহায্যকারী ভার্ব নিয়ে যেন এলোমেলো ভাব তৈরি না হয়। কি ঠিক আছে তো? কি সবাই ক্লান্ত হয়ে গেছো? হ্যাঁ, বাকিদের কি অবস্থা? ঘুমিয়ে গেছো? না স্যার। জেগে টেগে আছো কিনা? হ্যাঁ, আচ্ছা, তো যতটুকু বোঝানো হলো এগুলো তোমরা ঠিক মতো বুঝতে পেরেছো কিনা এখন বলো। জি স্যার, বুঝতে পারছি, এখন আরেকবার দেখতে হবে, ক্লাসটা আরেকবার দেখতে হবে। অবশ্যই একটু দেখবে ভালো করে বাসায়, কারণ 12টা টেন্সকে আমি এক্স্যাক্টলি জানতে চাই। আগামী ক্লাসে আমি এরকম সেন্টেন্স দিব তোমাদেরকে, সাথে সাথে বলে ফেলতে হবে এটা কোন টেন্স, এবং সেই অনুসারে তার সেন্টেন্সটা লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? ওকে। হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য টেন্সটা কিন্তু খুবই জরুরি।
ফ্রি হ্যান্ড রাইটিং বা নিজে থেকে লিখতে পারাটার জন্য, এমনকি তুমি পরীক্ষায় মুখস্থ করতে যাও সেটার জন্য টেন্সটা যদি কারো জানা থাকে এবং সেন্টেন্স স্ট্রাকচারগুলো যদি কেউ বুঝে, ফ্রেজ, টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার এবং শেষে হচ্ছে ভয়েসটা, তাই তো এই 3-4টা জিনিস যদি কেউ ঠিকমতো বুঝে যায় তাহলে তার জন্য একটা কোশ্চেন আনসার পড়ে বুঝতেও অসুবিধা হবে না, মুখস্থ করতেও সহজ হবে, কারণ সে তো বুঝে মুখস্থ করতেছে, তাই না? এই জন্য সে বোঝা যাবে এটা এই টেন্স, তার মানে এটা এই সেন্টেন্স, তার মানে শর্ট কিন্তু লাইনগুলো তো আর এসে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা কমতে হবে। কারণ এই জায়গাগুলোতে ভুল হলে পারেই এই অনার্সে এসে যদি ভুল হয় তাহলে মনে করবা তোমার নাম্বার অনেকখানি কমে যাবে। দেখবা যে আমি কিছু কিছু তোমাদের ফেসবুকে বা হচ্ছে তোমাদের গ্রুপেও হয়তো দিই কিছু কিছু খাতা, যেগুলো এই যে অনার্স ফার্স্ট ইয়ারের তোমাদের আগে যারা পরীক্ষা দিল আর কি, দেখবা যে কি লেখালেখি লিখেছে, হ্যাঁ, টেন্স নাই, সেন্টেন্স নাই, কিচ্ছু নাই। একটু যদি সেন্টেন্সও ঠিক মতো লিখতো তাও তাকে 2-1 মার্ক দিয়ে একটু আগানোর যেত, কিন্তু কিচ্ছু করার নাই। হ্যাঁ, এরকমটা যাতে না হয়, মনে থাকবে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের টেন্স নিয়ে আলোচনা। আচ্ছা, তাহলে এটা তো আমি শেষ করতে পারি নাকি? টেন্সটা কি এখনো থাকবো, কিছু বলবো, আর কোনো সমস্যা আছে? না স্যার, এখন শুধু বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন বলো, আমি কি ভয়েসটা শুরু করব? হ্যাঁ স্যার, শুরু করেন। আচ্ছা, ভয়েসটা খুব ইজি যদি আমরা সেন্টেন্স স্ট্রাকচার, ক্লজ এবং ফ্রেজগুলো ঠিকমতো বোঝা যায়, তাহলে ভয়েসও খুবই সিম্পল ভাবে আমরা আলোচনা করব। দেখো ভয়েস, আচ্ছা প্রথমে আসি, ভয়েস কি জিনিস বলো তো? ভয়েস বলতে আমরা আসলে কি বুঝি? ভয়েস কি জানো? কোনো উক্তি বা আমি মিনিংটাকে বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এটা আসলে কি, এটা কি কাজে লাগে, এটা মেইনলি কি কাজে লাগে সেটা কি এক্স্যাক্টলি আমরা জানি কেউ? ভয়েসটা আমরা কেন ইউজ করবো গ্রামারে? মুখস্থের বিষয় না, প্র্যাকটিক্যাল, কারণ ইংলিশে পড়তেছো, প্র্যাকটিক্যাল কথা বলতে হবে। হ্যাঁ, ভয়েসটা মেইনলি ব্যবহার করা হয়, দেখো এখানে উপস্থিত আমি বলেছি একটা কথা, আমি বলে নিই, এখানে আমরা তো মোটামুটি কোনো একটা অ্যাকশন যখন দেখাই বা একটা অ্যাকশনমূলক ভার্বকে যখন নির্দেশ করি তখন নিশ্চয়ই সেই অ্যাকশনটা পারফর্মের জন্য কোনো ব্যক্তি লাগে, তাই না? যেমন আই অ্যাম টিচিং ইউ, এখানে এই টিচিং কাজটা করছে কে? টিচিং কাজটা করছে কে? আই। তাহলে আই হচ্ছে কি বলবে কি আমরা? সাবজেক্ট বলবো, তাই না? একটা জিনিস খেয়াল রাখবা, সাবজেক্ট কিন্তু একটা অবস্থান, সাবজেক্ট শুধুমাত্র একটা অবস্থান। এখন যদি বলি যে ইউ আর বিং টট বাই মি, এখানে কাজটা করছে কে? মি। তাহলে মি কি সাবজেক্টে বসছে? না। তাহলে সাবজেক্ট কে? এখন বর্তমানে সাবজেক্ট কে? ইউ। তাহলে ইউ কি কাজটা করতেছে? না। তাহলে মি কাজটা করতেছে, তাহলে মি আবার চলে গেছে। তার মানে একটা জিনিস খেয়াল করতে হবে, যে কাজ করে সেই কিন্তু সাবজেক্ট না, সে সাবজেক্টে বসতে পারে। তাহলে সাবজেক্ট একটা সেন্টেন্সের অবস্থান মাত্র, বুঝতে পারছো? সাবজেক্ট হচ্ছে কি সেন্টেন্সের একটা স্ট্রাকচারাল একটা অবস্থান, কিন্তু যে কাজ করে তাকেই সাবজেক্ট বলা হয় না, যে কাজ করে তাকে বলা হয় এজেন্ট। কি বলা হয়? এজেন্ট। এখন এজেন্ট সাবজেক্টও বসতে পারে, এজেন্ট অবজেক্টও বসতে পারে, আবার এজেন্টের উল্লেখ নাও থাকতে পারে। কেমন? যদি বলি রাইস ইজ সোল্ড হেয়ার, এখানে কি কে কাজ করে? রাইস ইজ সোল্ড হেয়ার মানে এখানে চাল বিক্রি করা হয়, কে কাজ করছে এখানে? কেউ আছে, তার মানে এজেন্টের উল্লেখ নেই। তার মানে এজেন্টের 3টা অবস্থা হতে পারে, এজেন্ট সাবজেক্টে বসতে পারে, এজেন্ট অবজেক্টে বসতে পারে, অথবা এজেন্টের উল্লেখ নাও থাকতে পারে। বুঝতে পেরেছো? এইটাই মেনলি হচ্ছে ভয়েস। তার মানে এজেন্ট যদি সাবজেক্টে থাকে তাহলে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এজেন্ট যদি সাবজেক্টে না থাকে তাহলে প্যাসিভ ভয়েস। এইটা হলো ব্যাপার, তাই তো? এজেন্ট যদি সাবজেক্টে থাকে তাহলে কি বললাম? অ্যাক্টিভ ভয়েস, আর এজেন্ট যদি সাবজেক্টে না থাকে তাহলে প্যাসিভ
প্যাসিভ ভয়েস। এখন এজেন্ট Passive সাবজেক্টে না থাকা মানে, একটু মিউট রাখো, এজেন্ট সাবজেক্টে না থাকা মানে কি, সে হয় অবজেক্টে থাকবে আর না হয় তার উল্লেখে থাকবে না। অতএব সে যে সাবজেক্টে নেই এটা আমরা খেয়াল করবো যে এজেন্ট সাবজেক্টে নেই। এইটাই হচ্ছে মেনলি ভয়েসের ব্যাপার, যে আমি এখানে দেখো বলছে সাবজেক্টে এজেন্টের উপস্থিতি এবং অনুপস্থিতি নির্দেশক হচ্ছে ভয়েস। এখানে এজেন্ট বলতে ভার্ব সম্পাদনকারীকে বোঝানো হয়েছে। দেখো ব্যাপারটা কিন্তু সিম্পল, ঠিক আছে? তাহলে ভয়েস মেনলি রিলেটেড হচ্ছে ভার্বের সাথে না এজেন্টের সাথে, বলো তো? এজেন্টের সাথে। টেন্স তো ছিল হচ্ছে ভার্বের সাথে, কিন্তু ভয়েস হচ্ছে ভার্ব সম্পাদনের এজেন্ট বা সম্পাদনকারীর সাথে রিলেটেড। সে সাবজেক্ট মানে সেন্টেন্সের সাবজেক্টে আছে কি নেই, এইটা হচ্ছে আমরা মেনলি খেয়াল করব। এখন একটা জিনিস খেয়াল করো, এবার আমরা আসি, দেখো কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে আমরা সরাসরি বুঝবো যে এই কাজটা এই করতেছে। তাহলে সাবজেক্ট এজেন্ট, তাহলে এটাকে বলা হবে, এটা বলে ফুল অ্যাক্টিভ। তার মানে সাবজেক্ট এজেন্টে থাকবে, সরি এজেন্ট সাবজেক্টে থাকবে এবং ভার্বটাও আমাদের টেন্স রিলেটেড থাকবে। মানে এখানে কোনো রকম টেন্সের ব্রেকেজ হবে না, ঠিক আছে তো? মানে এখানে কোনো প্যাসিভের জন্য যে চেঞ্জ করা হয় না, প্যাসিভের জন্য যে চেঞ্জ করা হয় না সেটাকে আমরা করবো। তার মানে সাবজেক্ট এবং ভার্বটা মোটামুটি ফুল অ্যাক্টিভে থাকবে, আর এজেন্ট সাবজেক্টে থাকবে না এবং প্যাসিভের জন্য যেভাবে ভার্ব চেঞ্জ করতে হয় সেটাকে চেঞ্জ করা হবে, এটাকে বলা হবে ফুল প্যাসিভ। ফুল প্যাসিভ বলা হয় এটা, মানে এটা হচ্ছে ফুল প্যাসিভ। আর মাঝখানে একটা রয়েছে যেটা সাবজেক্ট এজেন্টে নেই, সরি বারবার বলছি, এজেন্ট সাবজেক্টে নেই কিন্তু তার ভার্বটাকেও অ্যাক্টিভ ফর্মে রাখা হয়েছে। কেমন বললাম, হানি টেস্ট সুইট। দেখো তো টেস্ট মানে কি, টেস্ট মানে কি স্বাদ। স্বাদ নেওয়া, তাই তো? এটা ভার্ব যেহেতু, টেস্ট মানে স্বাদ নেওয়া, তা স্বাদ, তাহলে হানি যে সুইট, এইটা স্বাদ নিয়ে কে বললো? হানি নিজে বললো না অন্য কেউ বলেছে? অন্য কেউ। টেস্ট কাজ কি হানি করেছে? টেস্ট কাজ কি হানি করেছে? না। না, তার নিশ্চয়ই এজেন্ট নেই সাবজেক্টে, অতএব তাহলে প্যাসিভ। কিন্তু প্যাসিভের জন্য ভার্বের যে পরিবর্তনটা করা লাগে পাস্ট পার্টিসিপল, এটাও কিন্তু করা নেই, এটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে আছে। তাহলে সাবজেক্ট প্যাসিভ কিন্তু ভার্ব অ্যাক্টিভ। একটু মিউট রাখো, কারো এখানে থেকে সাউন্ড আসছে। হ্যাঁ মিতু, বলা হচ্ছে সাবজেক্ট এক প্যাসিভ কিন্তু ভার্ব অ্যাক্টিভ, এটাকে বলা হবে কোয়াসি প্যাসিভ। সাবজেক্ট অ্যাক্টিভ ভার্ব প্যাসিভ, না, সাবজেক্ট প্যাসিভ ভার্ব। হ্যাঁ এখানে কি সাবজেক্ট প্যাসিভ মানে কি, সাবজেক্ট নেই মানে এজেন্ট নেই, মানে সাবজেক্ট প্যাসিভ ফর্ম বিষয়টা। মানে টেস্ট কাজটা কি হানি করে বলো? টেস্ট কাজ তো হানি করে না, হ্যাঁ? এই জন্য আমরা তাকে বলতেছি প্যাসিভ, মানে সাবজেক্ট প্যাসিভ, কিন্তু ভার্বটাকে প্যাসিভ ফর্মে করা নেই। যেমন করে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করতে, এটা কি করা হয় সেখানে? তার মানে ভার্ব অ্যাক্টিভ। তাহলে ভার্ব অ্যাক্টিভ সাবজেক্ট প্যাসিভ, এটাকে বলবো কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ মানে কি, অর্ধেক প্যাসিভ অর্ধেক অ্যাক্টিভ। কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ। তাহলে এখানে কোয়াসি প্যাসিভের ভার্বটা হচ্ছে অ্যাক্টিভ হয় আর সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ হয়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ। তাই আমরা ভয়েসকে তিনভাবে পাচ্ছি। দেখো, সাবজেক্টে এজেন্টের উপস্থিতি অনুপস্থিতি এবং ভার্বের ফর্মের উপর ভিত্তি করে ভয়েসকে তিন ভাগে ভাগ করা হলো, ঠিক আছে তো? একটা হলো অ্যাক্টিভ ভয়েস, একটা হলো কোয়াসি প্যাসিভ ভয়েস, আর একটা হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে ফুল অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েস মানে ফুল প্যাসিভ, আর এটা হলো কি কোয়াসি প্যাসিভ। তাহলে পার্থক্যটা কি দাঁড়াচ্ছে দেখো, অ্যাক্টিভ ভয়েসে কি কি হয়, ভার্বে এজেন্ট থাকে, ভার্বের এজেন্ট সাবজেক্টে থাকে এবং ভার্বটা অ্যাক্টিভ ফর্মে থাকে। আর কোয়াসি প্যাসিভে কি, ভার্বের এজেন্ট সাবজেক্টে থাকে না কিন্তু ভার্বটি অ্যাক্টিভ ফর্মে থাকে। আর প্যাসিভ ভয়েসে কি কি দাঁড়ায়, ভার্বের এজেন্ট সাবজেক্টে থাকে না এবং ভার্বের প্যাসিভ ফর্ম থাকে। এইভাবে মেনলি, যেমন এটা উই টেস্ট হানি, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? উই টেস্ট হানি অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ, দুটোই অ্যাক্টিভ, তাই না? সাবজেক্টও অ্যাক্টিভ ভার্বও অ্যাক্টিভ। ভার্ব অ্যাকশন। হ্যাঁ, আবার হানি টেস্ট সুইট, এখানে কি সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, মানে সাবজেক্ট নাই মানে এজেন্ট নাই, তাই তো? মানে সাবজেক্ট আছে কিন্তু এজেন্ট নাই, আর ভার্ব কিন্তু আবার অ্যাক্টিভ। এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। আর বলছে হানি ইজ টেস্টেড সুইট,
এবার দেখো হানি ইজ টেস্টেড সুইট, তখন ভার্বকেও কি প্যাসিভে চেঞ্জ করা হয়েছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হলো ফুল প্যাসিভ, মানে সাবজেক্টে এজেন্ট নাই, আবার ভার্বটাও প্যাসিভ ফর্মে। এইটা হচ্ছে আমাদের ফুল প্যাসিভ। এই হচ্ছে মোটামুটি আমাদের ভয়েজের স্ট্রাকচারাল ব্যাপারটি। এটা খুব মুখস্থের ব্যাপার না। এখন এখানে একটা জিনিস বলে রাখি, আমরা তো 9টা স্ট্রাকচার পড়েছি সেন্টেন্সে, তাই না? 9টা সেন্টেন্সের স্ট্রাকচার পড়েছি, ঠিক তো? জি স্যার। এর ভিতরে যার অবজেক্ট আছে শুধু তারই ভয়েস চেঞ্জ করা যায়, যাদের অবজেক্ট নেই তাদের ভয়েস চেঞ্জ করা যাবে না। যেমন ইন্ট্রানজিটিভ ভার্বের কি ভয়েস চেঞ্জ হবে? না। লিঙ্কিং ভার্বের ভয়েস চেঞ্জ হবে না, কারণ তার অবজেক্ট নাই। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের হবে না, বি ভার্বের হবে না। কিন্তু এই যে ট্রানজিটিভ যেগুলো মেইনলি যাদের অবজেক্ট আছে, তাহলে এটা কি, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। তার মানে এই 9টা স্ট্রাকচারের মধ্যে এই 4টার ভয়েস চেঞ্জ করা যাবে। দেয়ার দিয়ে যেটা শুরু তারও কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। তার মানে এখানে 5, 6, 7, 8 এই যে 4টা সেন্টেন্স স্ট্রাকচার মেইনলি এদেরই ভয়েস চেঞ্জ করা যায়, বাকিদের ভয়েস চেঞ্জ হয় না। বুঝতে পারছো? আমি কি বলবো যে আই অ্যাম এ স্টুডেন্ট, এটার ভয়েস চেঞ্জ করা যাবে? বলো তো, আই অ্যাম আ স্টুডেন্ট, এটার কি ভয়েস চেঞ্জ হবে? হবে না। হবে না। অথবা আই অ্যাম স্লিপিং, এটার কি ভয়েস চেঞ্জ হবে? না। তাহলে ভয়েস চেঞ্জ করতে হলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমার প্রথম যে কাজটা করতে হবে, অবজেক্ট খুঁজে বার করতে হবে। ঠিক আছে তো? অবজেক্ট যদি পাওয়া যায় তাহলেই আমরা মেনলি প্যাসিভ করতে পারবো, তা না হলে প্যাসিভ করা যাবে না। আচ্ছা, তো আজকে আমাকে এখানে একটু শেষ করতে হবে। আমি এই পর্যন্ত রাখলাম স্ট্রাকচারাল ব্যাপারগুলো নিয়ে। তোমরা ভয়েস এবং টেন্সের এই জায়গাটা একটু শিখবা। বাকিটা আমরা আগামী দিন ভয়েস চেঞ্জ সহ আরও বিস্তারিত আলোচনা করে আমরা পরবর্তী যে ডিগ্রি ট্রান্সফরমেশন সেখানে চলে যাব, ভয়েসের ট্রান্সফরমেশনটা করার পরে। আজকে আমার একটা পরীক্ষা আছে, ঠিক আছে, চাকরির পরীক্ষা আছে, ওটা পরিচালনা করতে হবে, এই জন্য একটু শেষ করতে হচ্ছে, একটু ডিউটি আছে, কাজ করতে হবে বিধায়। তাহলে আগামীকাল তো আমাদের ক্লাস আছে, তাই না? আগামীকাল স্যার ভয়েস চেঞ্জের এই ফিটটা দিয়ে দিয়েন। হ্যাঁ, আমি সব দিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যেখানে দিচ্ছি ওইখানে গুগল ক্লাসরুমে তোমরা পেয়ে যাবে, আলাদা ফোল্ডার থাকবে টেন্স এবং ভয়েস, ঠিক আছে তো? সেখানে আমি টেন্স এবং ভয়েসের দুটো ফোল্ডার এবং এই ক্লাসটা আমি একবারে দিয়ে দিব, ঠিক আছে? স্যার একটা সেন্টেন্স দিয়ে কি সব টেন্স করা যাবে? একটা সেন্টেন্স দিয়ে সব টেন্স মানে মানে তুমি করতে যাচ্ছ বাসায় প্র্যাকটিস, তাই তো? 12টা টেন্স, হ্যাঁ। হ্যাঁ, ওটা করলে একটু ইয়া হয়ে যায়। তুমি যদি ভিন্ন ভিন্ন সেন্টেন্স করো তাহলে তোমার এক্সারসাইজটা ভালো হবে। বুঝতে পেরেছো? আচ্ছা ওটা তো ফাঁকিবাজি হয়ে গেল আর কি, যে তুমি একটা দিয়ে সব, এতে তোমার কষ্ট কম হবে হয়তোবা, কিন্তু শেখাটা কম হবে। কিন্তু যদি অন্যান্য সেন্টেন্স, অন্যান্য নতুন নতুন সেন্টেন্স দিয়ে তৈরি করো তাহলে ওটা তোমার জন্য ভালো হবে আর কি, কারণ শিখতেই তো হবে, তাই না? যত প্র্যাকটিস করবো তত বেশি জি স্যার। হবে এইটা। ওকে, তাহলে এমনি এই পর্যন্ত যতটুকু বললাম তাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। আচ্ছা, তোমাদের ক্লাসের উপস্থিতি খুবই আশঙ্কাজনক, সন্তোষজনক নয়। তোমাদের কততম ক্লাস চলছে বলো তো? এটা দেখি তো, 6 হবে 6ষ্ঠ ক্লাস। হ্যাঁ, তো আজকে সহ আগামী ক্লাস 2-3টাতে যারা রেগুলার ক্লাস করবে না, আমি তাদের গ্রুপ থেকে আউট করে দেবো। যদি ক্লাসই না করবা, আর ক্লাস না করলেও যদি ক্লাসগুলো করছো কি না করছো সেটা জানিয়ে দেওয়ার ব্যাপারটা আমি বলেছিলাম, সেটা যদি না করো তাহলে তো এখানে থেকে তোমার টাকা পয়সা দিয়ে কোনো লাভ নেই। এই বিষয় নিয়ে আমি খুবই বিরক্ত হই। সবারই যে দেখো অর্ধেকেরই বেশি সমস্যা। এবং আজ শুক্রবার, আজকেও কি ক্লাস আছে তোমাদের? আজকেও ব্যস্ততা খুব, বলো। এখন আলসেমি করবা আর পরে গিয়ে তোমরা নিজেরাই জানো যে তোমাদের অবস্থানটা কি। ভর্তি হয়েছে 5-6 মাস, মানে প্রায় 7-8 মাস পরে। এই সময় যদি তোমরা অ্যাক্টিভ না হও, হ্যাঁ, তাহলে আর এখানে যুক্ত হওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, মনে করছো মানে আমি কোনো জাদুবিদ্যা দেখাবো, তাই না? তোমাদের মাথার উপর ফু দিয়ে দিব আর তোমরা সব শিখে যাবে, এই তো? এমন কিছু?
তাহলে রাইট অ্যাটলিস্ট 5 সেন্টেন্স ইন ইচ টেন্স, প্রত্যেকটা টেন্সে 5টা করে সেন্টেন্স লিখবা এবং আগামী ক্লাসের মানে আগামীকালকের আগেই যাতে আমি দেখতে চাই যে তোমরা যুক্ত করেছো। আর 8টা ক্লাস হয়ে গেলে আমি প্রত্যেকের ইনবক্সে ঢুকবো যারা যারা হোমওয়ার্কগুলো দাওনি, কয় তারিখে যুক্ত হয়েছে তার উপর ভিত্তি করে যারা কাজগুলো করবো না আমি 8টা বা 9টা ক্লাস হওয়ার সাথে সাথে আমি তাদেরকে রিমুভ করে দেবো। যদি তোমরা ক্লাস করো না রেকর্ড ক্লাস করবা নিশ্চয়ই, হ্যাঁ লাইভ ক্লাস যে কোনোভাবে করে আমি যে অ্যাক্টিভিটিগুলো দিই সেই অ্যাক্টিভিটিগুলো করতে হবে। তোমরা অনেকেই করছো না, অধিকাংশই করছো না। এই অধিকাংশ করছো না মানে আমি দরকার 20 জনকে বা 10 জনকে রাখবো যারা রেগুলার, বাকিগুলো কাউন্ট করে দেবো। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো। পরে গিয়ে কান্নাকাটি করবা পরীক্ষা সেটা চলবে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো।